হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে জোহরান মামদানি, আমাদের নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানিতে জাদুর চমক, ট্রাম্পের সাথে ঘন ঘন সাক্ষাতের নেপথ্যে কী, এই বিষয়ে অনেকে জানতে চান। অনেকেরই প্রশ্ন যে ট্রাম্পের সাথে ট্রাম্প যার এত কট্টর সমালোচক, তার সাথে তিনি দেখা যায় যে আনঅ্যানাউন্স সাক্ষাৎ হয়ে যায়, এটার নেপথ্যে কী, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে আন্তর্জাতিক প্রতারণা নেটওয়ার্কে বাফেলো প্রবাসী এক বাংলাদেশি এবং FBI কর্তৃক হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তারপরে বাংলাদেশ প্রসঙ্গে যেটা হচ্ছে, মুখ খুললেন সাবেক উপদেষ্টা সাখাওয়াত। এই বিষয়গুলো আজকে আলোচনা হবে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, কাজী ফৌজিয়া, ইব্রাহিম চৌধুরী খোকন এবং হেলালুদ্দিন রানা। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন সবার সাথে। যাচ্ছি নাজমুল আহসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশন সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ হবে কিংবা ইরান আক্রমণ করবে কিনা যুক্তরাষ্ট্র, এই বিষয়ে সারা বিশ্বে কৌতূহল। তার মাঝে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে তিনি ইরাকে আক্রমণ করতে চান না, তিনি লাভ নট টু অ্যাটাক ইরান, তিনি সেটা বলেছেন, কিন্তু অনেক সময় এটি করতে হয়। তবে কবে নাগাদ ইরাক আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র কিংবা ইরানে হামলা চালাতে পারে, এই বিষয়ে প্রেসিডেন্ট কোনো মন্তব্য করেনি। তবে জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্ট, গতকাল বলেছেন যে যুক্তরাষ্ট্র হয়তোবা অনিচ্ছা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের একটি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এই হচ্ছে সর্বশেষ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলাকালীন অবস্থায় এই ধরনের বক্তব্য প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে এসেছে। তবে আলোচনা অগ্রগতি, এই কথা ইরান বলেছে, কিন্তু যুক্তরাষ্ট্র এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এখনো পর্যন্ত যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হবে কিনা কিংবা ইরান আক্রমণ করবে কিনা, এই ধরনের কোনো ইঙ্গিত অবশ্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়নি, যদিও যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে আক্রমণের ব্যাপারে। গতকাল হিলারি ক্লিন্টন সাক্ষ্য দিয়েছিলেন হাউস প্যানেলের কাছে, যারা অ্যাপিস্টিনের যৌন নিগ্রহের সাথে সম্পৃক্ত বিষয়ে তদন্ত করছেন, শুনানি আয়োজন করেছেন। তাদের সেখানে হিলারি ক্লিন্টন বলেছিলেন যে তিনি অ্যাপিস্টিনের সাথে তার কোনো সম্পর্কই ছিল না, তিনি অ্যাপিস্টিনের সাথে কখনো কোনো অ্যাপিস্টিনের এলাকায় যাননি, অ্যাপিস্টিনের দ্বীপে যাননি, অ্যাপিস্টিনের বিমানে চড়েননি। তবে হিলারি ক্লিন্টন সাক্ষ্য দেওয়ার পর বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে যে তাদের সাথে হিলারি এবং বিল ক্লিন্টনের সাথে হিলারি ক্লিন্টনের সাক্ষাৎ হয়েছে। আজকে সাক্ষ্য দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তিনি বলেছেন হাউস প্যানেলকে যে আই স নাথিং, আমি কোনো কিছু দেখিনি, এন্ড আই ডিড নাথিং রং, আমি কোনো অন্যায়ও করিনি, এটা তিনি বলেছেন। এবং তিনি একটি স্টেটমেন্ট দিয়ে সেটি বলেছেন, যদিও স্টেটমেন্ট প্রস্তুত করা ছিল। এরপর 6 ঘন্টা তাকে তিনি শুনানিতে অংশ নিয়েছেন, রেকর্ড করা শুনানি। তার চাপাকুয়া নিউ ইয়র্কে এই শুনানিটি অনুষ্ঠিত হয়। প্রায় 6 ঘন্টা তিনি এই শুনানিতে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন, আমি যা জানি সেটি আমি বলেছি এবং আমি যা দেখেছি সেটাই আমি জানি, যেটা আমি দেখিনি সেটা আমি জানি না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য, তিনি প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তিনি মনে করেন না যে যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত অপরাধী জেফ্রি অ্যাপিস্টিনের কোনো ধরনের অপরাধের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সম্পৃক্ততা আছে। এটি প্রেসিডেন্ট বিল ক্লিন্টন মনে করেন, সেটি তিনি আজকে বলেছেন। এর কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন যে তিনি কিছুতেই এই বিষয়টি পছন্দ করছেন না যে একজন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে হাউজের সাক্ষাৎ দিতে ডাকা হয়েছে, তিনি এটি পছন্দ করেন। তবে তিনি এও বলেছেন সাথে সাথে যে ডেমোক্রেটরা তাকে কোনো রকম ছাড় দেয়নি, ডেমোক্রেট তাকে নাস্তানাবুদ করার সব ধরনের চেষ্টা করেছে, সেটাও তিনি বলেছেন। তবে বিল ক্লিন্টনকে তিনি নাইস গাই হিসাবে বর্ণনা দিয়েছেন। ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল করার প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। আজকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হারমিত ধিলন জানিয়েছেন যে এই বিষয়টি নিশ্চিত করে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে হ্যাঁ, সিনেটর কংগ্রেস সদস্য সোমালিয়া থেকে আগত, সোমালিয়ার বংশোদ্ভূত কংগ্রেস সদস্য ইলহান ওমরের সিটিজেনশিপ নানাভাবে যাচাই বাছাই করেছেন। তিনি সিটিজেনশিপের আবেদনপত্রে তার বিবাহ এবং অন্যান্য বিষয়ে কোনো মিথ্যা তথ্য দিয়েছেন কিনা, যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন এবং সেটি প্রমাণিত হয় তাহলে তার নাগরিকত্ব বাতিল হতে বাধ্য। তিনি এও বলেছেন যে
সিটিজেনশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তার মধ্যে একটি হচ্ছে বৈবাহিক সম্পর্কের বিষয়টি সঠিকভাবে তুলে ধরা এবং অন্যান্য যে সমস্ত প্রশ্ন নাগরিকত্বের আবেদনপত্রে দেওয়া হয়েছে সেগুলোর সঠিক উত্তর দেওয়া। সেখানে কোনো রকম ভুল তথ্য প্রদান করা হলে নাগরিকত্ব বাতিল করা হতেই পারে এবং এই প্রক্রিয়াতেই ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল করার উদ্যোগ নিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প যদি চতুর্থ ব্যক্তিকে সুপ্রিম কোর্টে নিয়োগ দিতে চান তাহলে তিনি হবেন সিনেটর টেড ক্রুজ। আর গতকাল তিনি বলেছেন সিনেটর টেড ক্রুজকে তিনি সুপ্রিম কোর্টে মনোনয়ন দিতে চান বিচারপতি হিসাবে। যদিও টেড ক্রুজ বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহই নেই। তিনি তবে তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এ পর্যন্ত ৩ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন তার প্রথম মেয়াদে এবং যদি আরেকটি বিচারপতির আসন শূন্য হয় সিনেটে অনেকে মনে করছে সিনেটর অ্যালিটো হয়তোবা পদত্যাগ করতে পারেন, অবসরে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আরেকজন বিচারপতি নিয়োগ দেওয়ার সুযোগ পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেই ক্ষেত্রে তিনি বেছে নেওয়ার কথা বলেছেন সিনেটর টেড ক্রুজকে। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি উম আ আ তার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার বৈঠকের ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন। তিনি বলেছেন যে মূলত সানিসাইড ইয়ার্ডে যে ফেডারাল জমি আছে, যে জমির উপরে প্রায় ২১,০০০ ১২,০০০ হাউজিং ইউনিট নির্মাণ করতে চান ফেডারাল সরকারের সহযোগিতায়। এতে প্রায় $২১ বিলিয়ন ব্যয়সাধ্য এবং এই বিষয়টি নিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ অনুভব করেই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে অগ্রসর হয়েছেন এই সানিসাইড ইয়ার্ড এলাকায় ১২,০০০ অ্যাফোর্ডেবল হাউস নির্মাণের ক্ষেত্রে। এবং এই বিষয়ে তার সাথে প্রেসিডেন্টের যোগাযোগ রয়েছে এবং প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাতের পর প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়গুলোতে চূড়ান্ত করার চেষ্টা করা হবে। তবে হোয়াইট হাউস কিংবা প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই বিষয়ে কোনো মন্তব্য এখনো করেননি। ম্যারাডোনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ গতকাল পুলিশের উপরে তুষারবল নিক্ষেপের কারণে যেই ২৭ বছর বয়স্ক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল তার বিরুদ্ধে কোনো মামলা আনতে অস্বীকৃতি জানিয়েছেন এবং সেই মামলা তিনি তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। অতএব আজকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ১ সপ্তাহ আগে সাবওয়েতে ডাকাতি করার অভিযোগেও তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু ম্যানাডনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আর্লিন ব্র্যাগ তার বিরুদ্ধে কোনো অপরাধের মামলা আনতে নারাজ এবং সেই মামলা আনতে অস্বীকৃতি জানার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। শেষ করার আগে নিউ ইয়র্ক স্টেট $১৬২ বিলিয়ন ট্যাক্স বাবদ আয় করেছে গত বছর। $১৬২ বিলিয়ন এবং এই $৬২ বিলিয়ন আয়ের মূল কারণ হচ্ছে স্টক মার্কেটের প্রবৃদ্ধি। ওয়াল স্ট্রিটের স্টক মার্কেটের প্রবৃদ্ধি এতটাই বেড়েছে যে এতে নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স আয় বেড়ে গিয়েছে এবং গত বছর তুলনায় এবছর নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স বাবদ আয় হয়েছে $৬.৭ বিলিয়ন বেশি এবং সেলস ট্যাক্স আয় হয়েছে $১.২ বিলিয়ন বেশি। কিন্তু এত আয় সত্ত্বেও প্রায় ৩৩% নিউ ইয়র্কবাসী একটি জরিপে জানিয়েছেন যে তারা নিউ ইয়র্ক স্টেটের এই ব্যাপক ট্যাক্সের কারণে অন্য স্টেটে মুভ করতে চান। সেটাও তারা জানিয়েছেন আজকে এক জরিপে। আপাতত এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো ইলহান ওমরের যে বিষয়টি বলেন এটা তো খুবই উদ্বেগজনক। সো ইলহান ওমর, রাশিদা তালিব বোধহয় বর্ন সিটিজেন, বাট ইলহান ওমর ইজ ন্যাচারালাইজ সিটিজেন অ্যান্ড জোহরান মামদানি, তিনি দুইজন কমপক্ষে বর্ন আপনার ন্যাচারালাইজড, রাইট? সো মামদানির সাথে মনে হচ্ছে খুব ভালো সখ্যতা, উনি বেশ ভালোই। আপাতত মামলানির ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু একটা বিশাল উদ্যোগ হাউজিং এর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের প্রজেক্ট এটি, আপাতত মামলানি অনেকটা নিরাপদ। বাট ইলহান ওমর তাহলে কি হতে পারে আপনার? হোয়াট কুড হ্যাপেন যদি এটা সময় লাগবে অনেক, এটা তো এমন ব্যাপার না যে এটা মিনিটের ভিতরে অনেক কিছু করতে পারবেন, বাট এই সময় যদি লাগে তাহলে আপনার কত এটা হোয়াট উড বি দ্য পলিটিক্যাল ইমপ্লিকেশন অফ দিস? এটা বোঝা মুশকিল এই মুহূর্তে তার বিরুদ্ধে কি অভিযোগে ডিন্যাচারালাইজ করা হচ্ছে সেটাও তো এখনো বলা হয়নি। বলা হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন আজকে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডিলন। জি, তো এটা তো স্বীকার করছেন, উদ্যোগ নেওয়া হয়েছে, স্বীকার তো করছেন।
তো এটা তো হ্যাঁ, এখন এটা একটা প্রক্রিয়া শুরু হয়েছে। রাইট রাইট। সো এই প্রক্রিয়া শুরুটা এটা কি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা না? একজন কংগ্রেস মেম্বার তার নাগরিকত্ব নিয়ে যে এই ধরনের কংগ্রেসম্যানের বিরুদ্ধে কোনো যে নির্যাতন, তবে একজন মায়ামি সাবেক গভর্নর মেয়রকে কিছুদিন আগে ডিন্যাচারাইজ করা হয়েছে। মায়ামি সাবেক গভর্নর মেয়রকে কি করা হয়েছে ওনাকে? হোয়াট ইজ দ্য ডিন্যাচারাইজ করা হয়েছে। তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন তার নাগরিকত্বের আবেদনে। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে পরে ফিরে গিয়েছিলেন, আবার এসেছিলেন, কিন্তু তার যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানের কথা ন্যাচারাইজেশন সার্টিফিকেটে উল্লেখ করেননি। সো এটা ওইটা অবৈধ, মানে এই জন্য ডিন্যাচারাইজ করা হয়েছে। মায়ামির সাবেক মেয়র ছিলেন তিনি। রাইট, ওকে। ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনি কি শুনতে পেয়েছেন নাজমুল হাসান যে তথ্য দিলেন? জি, সো খুবই স্বাভাবিক। আপনি মিথ্যা তথ্য দিলে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স। আইনের বাইরে তো কিছু হয় না এখানে। যে আপনি সহজভাবে বলেন, মানে এইরকম মুখ করে, মানে মনে হচ্ছে যে মানে মানে বোঝা গেছে যে এটা আইনের একটা স্বাভাবিক প্রক্রিয়াকে আমরা একটু ভিন্নভাবে দেখতেছি কেন। এটা খুবই ভালো আইন শৃঙ্খলা। মিথ্যা তথ্য দিয়ে আপনি তো নাগরিকত্ব উনি নেবেন, যদি মিথ্যা তথ্য দিয়ে আপনি এখানে ট্রাম্প সাহেবের পক্ষে কথা বলতেন সবসময়, তাইলে কি হইতো? না না, এখানে পক্ষে বিপক্ষের কিছু না, কিন্তু যখন অন্যায় হিসেবে ধরা পড়ে তখন আর আচ্ছা, এটা থাকে না। নাজমুল হ্যাঁ, হাসান, আমরা সবাই খুশি হই। যদি ইলহান ওমর যদি ট্রাম্প সাহেবের সবসময় সাপোর্ট করতেন, প্রশংসা করতেন, তাহলে কি এই এই পরীক্ষার মুখোমুখি হতেন উনি? ওকে, মানে আপনি কারো আমি বিরুদ্ধে কথা বলতে নাজমুল হলে হাসান একটু সাহেবের support- জিজ্ঞেস করতেছি। আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞেস করেন, উত্তর পাইবেন। হয়তো হতেন না। সো দ্যাট মিনস পলিটিক্যাল, এটাই আমি বোঝার চেষ্টা করতেছি, যে আপনি সমালোচনা করবেন আর আপনি এখানে ইয়ে করবেন, আমার হাতে তো পাওয়ার আছে, পাওয়ার দেখানো আর কি। ওকে, যাই হোক, এটা অন্য ব্যাপার। আপনার কাছে জানতে চাই যে বাফেলোতে আন্তর্জাতিক যে আপনার প্রতারণা নেটওয়ার্ক যেটা, এই নেটওয়ার্কে একজন বাফেলো প্রবাসী বাংলাদেশি, তিনি আজকে এই দু একদিনের মধ্যে হাতে নাতে ধরা পড়েছেন এবং এফবিআই তাকে অ্যারেস্ট করেছে। এই ঘটনাটি একটু আমরা জানতে চাচ্ছি, কি হয়েছিল, মানে কিভাবে নেটওয়ার্কটি কিভাবে কাজ করে? এই নেটওয়ার্কটা, অনেক ধন্যবাদ। এটা নিয়ে কিছুদিন আগে আপনার এই টেলিভিশনে আমরা আলোচনা করেছিলাম, প্রাইম টেলিভিশনে। জি, বাংলাদেশ কেন্দ্রিক একটা প্রতারক চক্র, যে স্প্যাম কল আমরা পাই, যে আপনার টেলিফোন লক হয়ে গেছে, আপনার বিভিন্ন মেসেজ আছে যে আপনার একটা জরুরি বার্তা, বা আপনার ইনকাম ট্যাক্স, অথবা আপনার আইআরএস থেকে। তো এইভাবে ট্যাক্স করে ওয়েস্ট ভার্জিনিয়ার একজন 80 বছরের নারীর সাথে সংযোগ স্থাপন করেন আমাদের মানে বাফেলো থেকে আমাদের এক ভাই। উনি তো ভাই, নিয়ামতুল্লাহ ওনার নাম। এই নিয়ামতুল্লাহ সাহেব নিয়ামতের কাজ করতে গিয়ে ওই নারীর সাথে যোগাযোগ করেন। একটা পর্যায়ে তার কন্ট্রোল নিয়ে নেন তিনি তার কম্পিউটারে। অবভিয়াসলি এই কম্পিউটারের কন্ট্রোল নেওয়ার জন্য বিভিন্ন সফটওয়্যার কাজ করে, এরা খুব ট্রেন্ড থাকেন। সেই ট্রেন্ড অনুযায়ী তারপরে এই মহিলাকে তিনি ভয় দেখাতে থাকেন যে তোমার ব্যক্তিগত অনেক তথ্য চলে আসছে, তুমি অনেক পর্ন ওয়েবসাইটে গেছো, এটা ওইটা, অনেক ব্যক্তিগত তথ্য। এই ভয় দেখিয়ে প্রায় 18-20 হাজার ডলার প্রথম দফা উনি উনার কাছ থেকে নিয়ে নেন। তারপরে এই নিয়ে নেওয়ার পরে উনি থামেন নাই, ক্রমাগত আবার আরো টাকা পয়সার জন্য চাপ দিতে থাকেন। তখন এই মহিলা উপায়ন্তর হয়ে এই ওয়েস্ট ভার্জিনিয়ার এই নারী মানে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের কাছে যান। তারা একটা নেটওয়ার্ক ফাঁদে এই মহিলাকে বলা হয় যে তুমি এই প্রতারক চক্রের সাথে কথা বলা চালিয়ে যাও। কথা বলার এক পর্যায়ে আরো 20,000 ডলার দেওয়ার জন্য একটা দিন তারিখ ধার্য হয়। সেই দিন তারিখ অনুযায়ী মানে যদিও এই 2 তারিখ একাধিকবার চেঞ্জ হয়েছে, যে সোমবার না মঙ্গলবার, ওকে মঙ্গলবারে আসো বা সোমবারে আসো, বাট এই সেই অনুযায়ী উনি ওয়েস্ট মানে গাড়ি চালিয়ে বা যেভাবে হোক আপনার বাফেলো থেকে ওয়েস্ট ভার্জিনিয়া গেছেন। গিয়ে যখন ব্যাংকে টাকা নেওয়ার কথা, সেখানে আগে থেকে টাকা স্ট্রিং অপারেশনের লোকজন ওনাকে পাকড়াও করে। এই পাকড়াও করার পর ওনার গাড়ি তল্লাশি করে 1,30,000, তার মানে ওনারা আরো বিভিন্ন কর্মকাণ্ডে এদিন জড়িত ছিলেন। 1,30,000 ডলার তার গাড়িতে পাওয়া গেছে। এবং এই লোকের নাম হচ্ছে নিয়ামতুল্লাহ। ওনার বাড়ির চাঁদপুর, উনি বাফেলোতে থাকেন। ওনার ফেসবুক পেজ খোলা আছে, আপনারা
সার্চ করলে দেখতে পারেন উনি ফেসবুকে লিখেছেন যে পবিত্র কাবা তার প্রিয় নগরী, মদিনা তার মানে আরামের জায়গা, এবং তিনি খুবই ধর্মপ্রাণ মানুষ হিসেবে নিজেকে নিয়ামতুল্লাহ। আচ্ছা, ওনার দেখি একটা ছবি আছে, আমি দেখি আমাদের এমসি তারা দেখাইতে পারেন কিনা, ছবিটা আমি পাঠাইছি ওনাদের কাছে। হ্যাঁ, এই নিয়ামতুল্লাহ, এবং এই নিয়ামতুল্লাহর ঘটনা ধরে আবু তাহের আমি একটু এটা দেখার পরে যদি না এখনই বলবো যে এটা বাংলাদেশ কেন্দ্রিক এক ধরনের জালিয়াত পারে কিনা তাড়াতাড়ি। জি বলেন, আপনি বলতে থাকেন। জি, হ্যাঁ, বাংলাদেশ কেন্দ্রিক একটা প্রতারক চক্র দীর্ঘদিন থেকে স্প্যাম কলে জড়িত। আমরা একসময় জানতাম যে নাইজেরিয়ান লোকজন বা ইন্ডিয়ান লোকজন এইসব করতো, এখন বাংলাদেশ কেন্দ্রিক কম্বোডিয়া, ভিয়েতনাম ওই দিকে একটা চক্র গড়ে উঠেছে, যে চক্র সারা পৃথিবীর এই সমস্ত জালিয়াতি স্প্যাম কল এসব নিয়ন্ত্রণ করতেছে। এবং এটার জন্য কংগ্রেস আগামী মানে খুব দ্রুতই একটা আইন করতে যাচ্ছে, যে আইনের ফলে বাংলাদেশের মতো দেশে যেখানে এই সমস্ত স্প্যাম কল আর্টিস্টরা ডিজিটাল জালিয়াতরা অবস্থান নিচ্ছে, তাদেরকে সরাসরি গ্রেফতার করার জন্য সেই দেশের কোনো অনুমোদনই লাগবে না। এই ধরনের একটা চুক্তিতে ওই দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য একটা আইন প্রণয়ন করতেছে। ইতিমধ্যে এই নিয়ে বেশ অগ্রগতি হয়েছে। এ নিয়ে একটা রিপোর্টও আমি কিছুদিন আগে করেছিলাম, এবং এই নিয়ে মানে আপনার টেলিভিশনে আমরা আলোচনা করেছিলাম। তো এখন হাতে নাতে আমরা ধরা পড়লাম যে আমাদের চাঁদপুরের একজন পরহেজগার ভাই, যিনি ধর্মীয় পরিচয় দিয়ে, শুনেন তার চেহারা দেখলে, তার ফেসবুক পোস্ট যদি আপনি দেখেন, বেশিক্ষণ লাগবে না, উই আর প্রসেসিং দিস। এই মানুষ কি পরিমাণ জালিয়াতি করে, এবং তার নামের সাথে বাংলাদেশ, তার নামের সাথে একটা ধর্মের উল্লেখ, এইসব আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। এবং এই সমস্ত মানুষ আমাদের আশেপাশে থেকে, এবং আমরা শুনতে পারতেছি এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমাদের এমনকি জ্যাকসন হাইট পর্যন্ত মানুষের ফোন হ্যাক হইতেছে, সেখানে জালিয়াত চক্র মানুষের ব্যাংকের টাকা নিয়ে যাচ্ছে, এবং প্রতিদিন স্প্যাম কল পাচ্ছেন। এবং এই স্প্যাম কল টার্গেট করা হয় কাদের? ইমিগ্রেন্টদের টার্গেট করা হয় কাদের? এই বাংলাদেশি নতুন ইমিগ্রেন্টদের। এবং এখানে অনেক লোকজনই, অনেক শিক্ষিত লোকজন, অনেক অগ্রসর লোকজন এইসবের ফাঁদে পড়েন। কখনো মানে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়, এফবিআই পরিচয়ে তাকে বার্তা পাঠানো হয়, আপনি কি টাকা পাঠিয়েছেন দেশে, এই টাকা মানি লন্ডারিং এ পড়ে যাবে, আপনার এটা সুরাহা করে দিচ্ছি, তোমার এটা তুমি এরকম কিছু টাকা দেও। এই ধরনের প্রচুর জালিয়াতির ঘটনা আমরা ব্যক্তিগতভাবেও জানি, এবং অনেকে এটা ধরা খাওয়ার পরে নিজেকে প্রকাশ করতে চান না, নিজেকে বোকা ভাবতে চান না, বা নিজেকে বোকা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চান না, বা পরিচিত করতে চান না। এই ধরনের ঘটনার সাথে যে বাংলাদেশিরা জড়িত, এটার একটা চাক্ষুষ প্রমাণ হাতে নাতে হয়ে গেল এই লোকটা ধরা পড়ার পর। তদন্ত চলমান, যার গাড়িতে এই নিয়ামতুল্লাহ নাকি ওনার গাড়িতে 1,30,000 টাকা পাওয়া গেছে, এবং সরাসরি হাতে নাতে গ্রেফতার করছে। এখান থেকে তো আর বাঁচার কোনো পথ নাই। এখন যদিও জামিনে আছে, তারা আরো লোকজন বলতেছে। উনার ফেসবুকে যে কেউ দেখতে পারেন, উনার নাম হচ্ছে নিয়ামতুল্লাহ ছবি দেখতে পাচ্ছি। ওনার মাথার মধ্যে চুল কম, দাঁড়িয়ে আছে, মুখে উনি ওই যে স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে। জি জি, এটা উনি। এবং ওনার ফেসবুকে ডিক্লারেশন হচ্ছে, আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, ইসলাম আমার ধর্ম, প্রিয় জায়গা মক্কা ও মদিনা। এখন তো উনার প্রিয় জায়গায় তো রাখে নাই, উনাকে মানে জেলেই থাকতে হবে সারাটা জীবন। এবং আমাদের মতো বাংলাদেশিদের নামটা ওনার সাথে জড়িত। এই মুসাফির কিছুক্ষণ দেখেন এবং পরে কথা বলেন। জি, সো ইটস ভেরি স্যাড স্টোরি। তো উনি এখন কোথায় আছেন? উনি কি জামিন পেয়েছেন? উনি যেহেতু এই সমস্ত জিনিসের জামিন খুব সহজ, উনাকে মনে হয় উচ্চ মূল্যে 1,00,000-1,50,000 টাকার বন্ডে জামিন দেওয়া হবে তদন্ত, এবং জামিন থেকে মুক্তি পেয়েছেন কিনা আমি জানি না, বাট জামিন গ্র্যান্ট হয়েছে আমি জানি। সো ওনাকে যে গ্রেফতার করার সময় গাড়িতে কোনো কিছু পাওয়া গেছে? ওনার $1,30,000 এবং আরো কিছু স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। এইগুলা নিয়ে তিনি 1,30,000 ক্যাশ, এবং এগুলা নিয়ে তিনি যে মক্কা মদিনার পথে মক্কা মদিনার পথে রওনা দিচ্ছিলেন কিনা জানি না। $1,30,000 ক্যাশ পাওয়া গেছে ওনার গাড়িতে। জি জি জি, এবং এটা আমেরিকার মিডিয়া মানে ইতিমধ্যে মিডিয়াতে ওনার নাম এসেছে, ওখানকার ওয়েস্ট ভার্জিনিয়া লোকাল পত্রিকা করেছে, লোকাল টেলিভিশনে দেখানো হয়েছে। তো এই হলো আমাদের পরিচয়। এই হলো আমি সরি, আমি মিস করেছি, কোথায় এটা হয়েছে, কোন শহরে এটা হয়েছে? এটা উনি বসবাস সেখানে ধর্মকর্ম করেন।
আর উনি এই স্ক্যাম কলে একজন নারীকে যুক্ত করেছেন, যে নারী বসবাস করেন ওয়েস্ট ভার্জিনিয়াতে, এবং সেখান থেকে তিনি টাকা এক দফা নিছেন ওই ডিজিটাল ট্রান্সফারের মাধ্যমে, আরেক দফা হাতে নাতে নেওয়ার জন্য উনি ব্যাংকে গেছেন। এই ব্যাংকে যাওয়ার পরেই ওই স্ট্রিং অপারেশনের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। মানে টাকার উৎসটা কিন্তু ওই নারী, ওই নারীর বাঁচবার জন্য যে তার ল্যাপটপের কন্ট্রোলটা উনি নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে ওই ওই মহিলাকে, বৃদ্ধা মহিলাকে বলছেন না যে না, তোমার সমস্যা তাহলে ব্ল্যাকমেইল করা আগে, ব্ল্যাকমেইল। ব্ল্যাকমেল, তুমি তো আপত্তিকর জায়গায় ওই ওয়েবসাইটে যাও, তুমি পর্ন দেখো, আর তোমার সমস্ত সোশ্যাল সিকিউরিটি, তোমার ব্যাংকিং সব তথ্য আমাদের কাছে আছে, এগুলো আমরা প্রকাশ করে দেবো। এই ব্ল্যাকমেইল করে ওই মহিলা, 80 বছর বয়স্ক মহিলা, এই মহিলা প্রথমে দফা 18 না 20,000 ডলার দিচ্ছেন, তারপরে আরেক দফা কিস্তি করছেন। ওই কিস্তির সময়ই উনারা এক দফা ডেট করেছেন, ওই ডেট অনুযায়ী যাবেন না, ওই দিন ও পাহারা বসাইছে তারা, আইন শৃঙ্খলা বাহিনী, স্ট্রিং অপারেশনের মতো। পরের দিন উনি ঠিকই গেছেন, যাওয়ার পরে ব্যাংকে ঢুকার পরে উনারে ঝাপটে ধরছে, ধরে উনার গাড়ি ওইসব তল্লাশি করছে, করে তার গাড়িতে 130,000 পাওয়া গেছে, 1,30,000। তার প্রফেশনটা কি, আর উনি বাংলাদেশের কোথাকার লোক তিনি? উনি চাঁদপুর বাড়ি, ওনার ফেসবুক আছে, এটা এখনো ফেসবুক খোলা আছে, আপনি দেখতে পারেন। উনি বাফেলোতে থাকেন। NAYMHE নিয়ামত, ULLA দিলেই ফেসবুকে ওনার পেশা কি ওনার? পেশা কি জালিয়াতি করা ছাড়া? পেশা তো এখানে লেখা নাই, লেখা তিনি আল্লাহ আমার রব, মোহাম্মদ আমার নবী, ইসলাম আমার ধর্ম। এটা পেশা হিসাবে আপনি দেখবেন কিনা জানি না, আর তো আমরা জানলাম তার পেশা। এখন আমেরিকায় এমন কোন পেশা নাই যে পেশার মানুষ গাড়িতে 1,30,000 ডলার নিয়ে ঘুরে। তো উনি নিশ্চয়ই এইসবের মধ্যে বিভিন্ন সিরিজ অফ ওই ভিকটিমদেরকে পয়সা নিয়ে যাচ্ছিলেন। হাসান ভাই, এটা একটা ভয়াবহ তথ্য। এটা নিয়ে কংগ্রেসের একটা স্টাডি আছে, এবং সেই স্টাডিতে বাংলাদেশ, কম্বোডিয়া, ভিয়েতনাম একটা সাইকেল এখানে নাম উল্লেখ করা আছে। আমি ওই স্টাডির উপরে রিপোর্ট করেছি। নাইজেরিয়া আমাদের ওই আওয়ামী লীগ সরকারের সময় ডিজিটালাইজ করা হয়েছিল ভালো উদ্দেশ্য নিয়ে, গ্রামে গঞ্জে। এই সমস্ত জালিয়াতিরা ঢাকায়ও নাই, এরা রাজশাহী, নাইলে ওই আপনার সিলেটের গুলো জঙ্গলে, নাইলে আপনার খুলনায়, ওখান থেকে তারা করতেছেন ভালো উদ্দেশ্যে। আমাদের দেশের মানে সর্বত্র ডিজিটাল পৌঁছে দেওয়ার কারণে মানে আমাদের লোকজন দক্ষ হয়ে উঠেছেন এসব জালিয়াতিদের সাথে, এবং আমাদের দেশ থেকে লোকজনকে পাচার করে নিয়ে কম্বোডিয়ায়, মানে ভিয়েতনাম, এই সমস্ত জায়গায় বিভিন্ন ক্যাম্প আছে, সেখানে তাদের ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দিয়ে তাদেরকে ওই কাজে ছেড়ে দেওয়া হয়, এবং একবার এই চেইনে ঢুকলে ওনারা বেরোতে পারেন না। এই ধরনের স্টোরি আছে আন্ডারগ্রাউন্ড, এবং এটার একটা তথ্য নিয়ে কংগ্রেস, ইউএস কংগ্রেসে এটার একটা গবেষণা নিয়ে এটার উপর একটা আইন প্রণয়ন করা হচ্ছে। এই আইন প্রস্তাব অলরেডি কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে, যে এটা দমন করার জন্য আমেরিকায় থেকে সম্ভব নয়, বাংলাদেশ, কম্বোডিয়া সহ সমস্ত দেশের সাথে চুক্তি করতে হবে ইউএস গভর্নমেন্টের। এই আইনের বলে মানে আমেরিকার যে কোনো সময় একদম খুলনায় দরকার হলে যেতে পারবে লোকাল কোনো অথরিটি ছাড়া। সো এই আইনটা অলরেডি কংগ্রেস উপস্থাপন আছে, এই যে শাটডাউন টাচডাউন, আর আমাদের গ্রেট প্রেসিডেন্টকে একটু রিলিফ দিলে এই আইনটাই পাস হবে। মানে এখন এই ডেমোক্রেটদের মানে এই নানা বাগড়ার কারণে এটা করা যাচ্ছে না, বাট 1-2 মাসের মধ্যে এই আইনটা পাস হবে। চেহারা তো নুরানি চেহারা, একেবারে নুরানি চেহারা দেখে তো মাই গড। সো আরেকটা বিষয় আমরা আলোচনা করতে চাই, সেটা হলো যে আজকে আমি দেখতে পাচ্ছি সাংবাদিক মনির হায়দারকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। এটা ইব্রাহিম, আপনি দেখেছেন? যে আমাকে অনেকে পাঠিয়েছেন, এবং এটা আমি তাৎক্ষণিকভাবে যেটা আমি টেস্ট করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে এটা কোনো তথ্য বল না, এটা একটা ফেক মনে হচ্ছে আমার কাছে। আপনার কাছে কোনো তথ্য থাকলে? ওরা বলছে যে সাংবাদিক মনির হায়দারকে তারা এয়ারপোর্টে আক্রমণ করেছে, এই করেছে, সেই করেছে, অনেক কিছু বলেছে। আমি দেখার সাথে সাথে ওনার সাথে আমি ফোনে কথা বললাম, যে ওনাকে আমি ফোন করেছিলাম যে হোয়াটসঅ্যাপ, কারণ একটা গুজব আরেকটা গুজব ছড়ানো হয়েছে যে জ্যাকসন আইটি নাকি ওনাকে হেনস্থা করা হয়েছে, রাইট? সো বিষয়টিতে খুব ছিল, যার কারণে আমি সাথে সাথে ফোন করে ওনার সাথে কথা বললাম। উনি বলেন যে আমি গতকালকে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে এসেছি, এবং এয়ারপোর্ট থেকে বাসায় আসার পর আমি বেরই হইনি আর। সো এটা কে বা কারা ছড়াচ্ছে আমি জানি না, ইটস অ্যাবসলিউটলি ফেক, ইটস এ বোয়া জিনিস। এটাতে আমার অনেকেই আমাকে ফোন করছেন, এবং কেউ যেন বিভ্রান্ত না হয়। আই এম ইন মাই হোম, অ্যান্ড আমি বাংলাদেশে গতকালকে এসেছি, এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।
তাহের, আমাদের আপনার অডিওটা ডিস্টার্ব করতেছে একটু, রাইট রাইট। হামিং আসছে, একটু ওইটা ফিক্স করেন। ও আচ্ছা, এখন কিন্তু এখন আমি শোনা মনে যাচ্ছে? করি Clear? আবু তাহের সাহেব আজকে এই মনির হায়দার না যে কোনো বিষয়ে যে অপতথ্য গুলো এমন ভাবে ছড়ায়, এমন ভাবে আজকাল আমরা যদি খুব কশাস না হই, যে কোনো মানুষকে অপমান করা, যে কোনো মানুষ সম্পর্কে যে কোনো বিষয় বলে ফেলা, এটা একদম সহজ হয়ে গেছে এবং আমরা এইসব মানুষকে প্রশ্রয় দিচ্ছি। আমরা অনেকেই এইসব দেখে বিভ্রান্ত হই। So, দয়া করে শুনেন, এই গুজব বাহিনী খুবই সক্রিয় এখন। যে কোনো মানে লড়াইয়ের যুদ্ধার চেয়ে এই যে আপনার কেউ পরে বলবে ফেসবুক দেখেছি, ফেসবুকে হচ্ছে, আমি জানি না, ওই আরেকজন আমার কাছে পাঠিয়েছে। সবসময় আরেকজন, উৎসটা কি? তুমি কি আসলে এখানে? না, ওইটা ফেসবুকে আসছে, বাইজি সাহেব ফেসবুকে আসছে। মানে করে এখন এখন আমাকে এআই দিয়ে বলেন যে কাউকে নামটা করে মানে আমি একটা ছবি দিতে পারি। এটা খুবই সহজ, এবং আমি একটা ভিডিও বানাতে পারি, এটা খুবই সহজ। কিন্তু এইসব দিয়ে যে অপতথ্য এবং এই অপতথ্য দিয়ে মানুষের মানহানি আহ, ঘটানো, এটা খুব সহজ হয়ে গেছে। তো আমি অন্তত আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, দয়া করে নিজেরা সংযত থাকবেন। কোনো বিষয় যদি দেখেন, নিজেকে একবার জিজ্ঞেস করবেন যে এটা কি মানে আমার কাছে কেউ সঠিক তথ্য দিচ্ছে, আমার পরিচিত কেউ কি, না এসব জি, মানে বায়বীয় জিনিস, এবং নিজেরাও এই গুজব শেয়ার করে আমরা যুগ দেওয়ার কোনো কারণ নেই। রাইট, থ্যাংক ইউ। আমি মনির হায়দারের ব্যাপারে যারা আমাদের ফোন করেছিলেন বা যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে তার সাথে কথা হয়েছে আমার একটু আগে, এবং তিনি বলেছেন তিনি বাসায় আছেন এবং ওনার এই ধরনের এই জিনিসগুলো উদ্দেশ্য প্রণীতভাবে কেউ কেউ ছড়াচ্ছে, এটা কোনো এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। থ্যাংক ইউ। এই বিষয়ে আমরা আলোচনা শেষ করি যাই। আমরা হেলালুদ্দিন আনার সাহেব, আপনাকে অভিনন্দন, বহুদিন পরে আপনাকে পেলাম, এবং সবচেয়ে খুশির খবর হলো আমাদের কাজী ফজিয়াকে অনেকদিন পরে পেয়েছি আমরা। কাজী ফজিয়া বর্তমানে বাংলাদেশে আছেন এবং মানে পারিবারিক কিছু বিষয় নিয়ে তিনি বাংলাদেশে আছেন। কাজী ফজিয়া, আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন। হাসান ভাই, আপনার কাছে যাই যে গতকাল ফৌজিয়াকে শুনি আগে, তাহের ফৌজিয়াকে শুনি, ঢাকায় বসে আছে, ফৌজিয়াকে আগে শুনি। ঢাকায় দেখতে তো খুব ফ্রেশ মনে হচ্ছে ওনাকে। হ্যাঁ, আমরা ওর কথা শুনি আগে। ফৌজি আপার কাছ থেকে শুনি, ঢাকা থেকে হ্যাঁ, কি বার্তা দেন হ্যাঁ, আমাদেরকে। ঢাকা কেমন লাগছে ফজিয়া বাবা, বলেন। আপনি তো চেঞ্জ দেখলেন, ইলেকশন দেখলেন, হাউ ইউ ফিল? না, আমি তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে দেখে খুব খুশি লাগতেছে। আহ, প্রায় 18 বছর পরে আমি বাংলাদেশে একটুখানি লম্বা সময় ছিলাম, আর সবচেয়ে বড় কথা হলো প্রায় আর 18 বছর পরেই, অবশ্য 17 বছর বা 18 বছর পরে বাংলাদেশে একটা ইলেকশন হলো, সেই ইলেকশনটা সচক্ষে দেখছি। আর ইলেকশন কেন্দ্রে গিয়ে যেরকম আগে মাতবুরি করতাম, মানে কেন্দ্রের সামনে ভোটারদের সাথে কথা বলতাম হাবিজাবি, ওরকম একটা মানে ইলেকশন কেন্দ্রের সামনে আমি কিছু অরাজকতা দেখার পরে আমি আর্মির নজরানি বিষয়টা, একটা সময় আর্মি বিরক্ত হয়ে আমাকে অ্যারেস্ট করতে চাইছে, তো আমি বলছি ঠিক আছে অ্যারেস্ট করেন। মানে ভালোই লাগছে, মনে হইতেছিল যে আমি অনেক দিন পরে আবার বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলতেছি। আম, কারণ আর্মি লাঠি চার্জ করতে চাইছে, ওইটার বিরোধিতা করাতে আমাকে বলতেছে অ্যারেস্ট করবে। আমি বলছি অ্যারেস্ট করেন, কিন্তু জনগণকে লাঠি চার্জ করবেন না, তারা কোনো ভুল করেনি। এগুলা করে আমার কাছে অনেক দিন পরে মনে হইতেছে না, আমি বাংলাদেশেরও নাগরিক। আমি তো অলমোস্ট ভুলেই গেছিলাম যে আমি বাংলাদেশেরও কেউ লাগি। এটা এটা ভালো লাগছে, আমি বেশ এনজয় করছি ব্যাপারটা। এমনি 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 কেমন লাগছে নতুন সরকারের তৎপরতা আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখেন, এই যে একটু আগে যে কথাটা বললেন ইব্রাহিম ভাই, এই যে নতুন সরকার, যে নতুন সরকারের সময়টা কেমন লাগছে, এটা এমন একটা সময় যে এটা একটা অবজারভেশন টাইম। আমরা খুব দ্রুত রিয়েক্ট করি, আমরা খুব দ্রুত ফেসবুকে কথা লিখি। আর এই যে একটা এআই, এটা একটা খুব ডেঞ্জারাস বিষয় দাঁড়াইছে সবার জন্য, পৃথিবীর সকলের জন্য। মানে বাংলাদেশে কোনটা সঠিক কোনটা গুজব বোঝা ভীষণ মুশকিল। একটা সরকার ক্ষমতায় এসে বসতে পারে নাই, তার মধ্যেই পরের দিন থেকেই শুরু হয়ে গেছে নানান রকমের ঘটনা, যে কোনো ঘটনায় সরকারকে দোষারোপ করা, যে কোনো ঘটনার সাথে সরকারি কানেকশন দেখা। সারা দেশের বিভিন্ন প্রান্তরে নানান ধরনের ক্রাইম, নানান ধরনের ঘটনা ঘটতেছে। এটা 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 একটা মানে প্রক্রিয়াশীল জিনিস যেটা ঘটে। এটা এত বড় একটা দেশ, দরিদ্র, অভাব, বিভিন্ন রকমের ক্রাইম, সমাজের একদম রন্ধে রন্ধে এগুলো মিশে আছে। একটা সরকার চলে যাওয়া মানেই না যে সমস্ত অপরাধ বন্ধ হয়ে যায়, আর একটা সরকার আসাও না যে একটা সব অপরাধ রাতারাতি ম্যাজিকের মতো বন্ধ করবে। কিন্তু সবকিছুর সাথে সরকারের কানেকশন খোঁজা, সবকিছু সরকারকে ব্লেম করা, সবকিছুর মধ্যে এআই দিয়ে ছবি বানায় গালাগালি শুরু করা, খুব বিরক্তিকর। এই জন্য আমার আমার কাছে মনে হয় কি যে আমরা যারা
পলিটিক্স নিয়ে কথা বলি, চিন্তা করি, ভাবি দেশকে নিয়ে। আমাদের উচিত একটু অবজারভেশন টাইম পার করা, আমাদের উচিত একটুখানি দেখা। দ্রুত দ্রুত মন্তব্য করে দ্রুত দ্রুত কথা বলে কিচ্ছু হাসিল হবে না। একটা একটা সরকার, তারা মিড টার্মে ছিল, তো তাদের একটা এক্সকিউজ ছিল এটা মিড টার্ম সরকার। আরেকটা সরকার আসছে নির্বাচিত হয়ে। তো এগুলার একটা টাইম থাকে, এটাকে আমরা যেটাকে বলি ট্রানজিশন টাইম, একটুখানি দিতে হবে আর একটুখানি ধৈর্য রাখতে হবে। কোনো কিছুই ম্যাজিক্যালি বন্ধ হবে না, না রাতারাতি পুলিশ ডিপার্টমেন্ট ঠিক হবে, না রাতারাতি জনগণের মূল্যবোধ ফিরে আসবে, না রাতারাতি ক্রাইমটা কমে যাবে। সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশ বিষয়ে আমি একটু চুপ থাকাকেই এখন শ্রেয় মনে করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাসান ভাই, আপনার কাছে শুরু করি আমরা আমাদের। আমি একটা প্রশ্ন করি ফৌজিয়াকে। জি জি। ফৌজিয়া, আজকের খবর দেখতে পাচ্ছি যে বাজারের দর নাকি সহনীয় পর্যায়ে এসে গেছে। আমি বিভিন্ন রিপোর্ট দেখছিলাম, লাইভ রিপোর্ট দেখছিলাম, যমুনাতে অন্যান্য দাম অনেক কমেছে। আপনি কি এটা বলতে পারেন, কনফার্ম করতে পারেন না আসলে দাম কমেছে? আম, একটা জিনিস অবশ্যই আমি কনফার্ম করতে পারি, রমজান আসলে যে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি হয়, মুনাফাখোররা যেরকম জিনিসপত্রকে আটকিয়ে তারপর জনগণের কাঁধে বন্দুক রেখে যেভাবে দাম বাড়ায়, এই জিনিসটা সহনশীল পর্যায়ে আছে। পেঁয়াজ, আলু, যে সাধারণ জিনিস খুব কম, যেরকম আমি পরশুদিন ব্যান থেকে পেঁয়াজ কিনলাম 40 টাকা কেজি পেঁয়াজ। পেঁয়াজ সাধারণত রমজান আসলে পরে আকাশ ছুঁয়ে ফেলে, কারণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজু সহ বিভিন্ন খাবার হয়। আলুও একদম আকাশ ছোঁয়া দাম, গরিব আলু কিনতে পারতেছে, তারা খুশি যে তাদের রমজান রিলেটেড জিনিসগুলা উপরে যায় নাই। তারিক যে যেটা বলেছিল যে সে বাজার নিয়ন্ত্রণ করবে, আরেকটা সবচেয়ে ম্যাজিক্যাল জিনিস ঘটছে, সেটা হলো সে এসেই বলছে গ্যাস পানি বিদ্যুৎ যাবে না। রমজানের গ্যাস পানি বিদ্যুৎ এখন পর্যন্ত যায় না। আমাদের বাড্ডা এলাকাতে গ্যাস থাকতোই না, মানুষজন সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতো যে কখন গ্যাস আসবে আর রান্না করবে। অনেকে আপনার ওই যে কারেন্টের চুলা, তারপরে আপনার সিলিন্ডার গ্যাসের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। রমজানের এখন থেকে 10 দিন আমরা অতিবাহিত করতেছি, আমরা কোনো এই বিদ্যুৎ গ্যাস পানি যেতে দেখিনি। সো খানিকটা সত্যি। আর কিছু জিনিস যেমন থাকে বড়লোক বিষয়ক জিনিস, যেরকম গরুর মাংস স্টিল এখন 750 থেকে 800 টাকা কেজি স্থান বেঁধে। কিছু জিনিস আছে আগের মতোই দ্রব্যমূল্য, কিন্তু গরিবের যেই জিনিসগুলো এগুলো আসলেই কম দাম, বেশ বেশ কম দাম। প্রস্তাব দিয়েছে কোনো সরকারি পদের জন্য? আমি তো আপনি জানেন যে এটা বিএনপি ক্ষমতায়, আমি বিএনপির সাথে রিলেটেড কেউ ওকে না। ওকে, ঠিক আছে। আর প্রশ্ন আমি শেষ আবার। আমি রাজনীতি, বাংলাদেশের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত না, আর আমি হতেও চাই না, কারণ আমার আচ্ছা। ফোকাস আমেরিকান সংগঠনের সাথে কাজ করা। আমি আপনি এই জিনিসটা ভালো বুঝবেন, ওখানে নাকি মানুষজন বলতেছে ছাত্রদের সাথে আমার গুড রিলেশন, তাই আমি এই দেশে এমপি হওয়ার জন্য আসছি। আমি পলিটিশিয়ান হওয়াকে অপছন্দ করি, আমি সংগঠক থাকতে চাই সারা জীবন, যার জন্য আমেরিকান পলিটিক্স আমি কোনো পদে কখনোই নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করি না। সেখানে বাংলাদেশের তো প্রশ্নই আসে না। আপনারা তো এটা মানবেন যে আমেরিকায় যদি আমি কিছু হতে চাই, নির্বাচিত হতে চাই, আমার সংগঠনে সেই ক্ষমতা আছে আমাকে ওইটা বানানোর। কিন্তু আমি তো কখনো নির্বাচিত প্রতিনিধি হইতে চাই না। আমি সোশ্যালিস্ট, পিওর সোশ্যালিস্ট। আমি সংগঠিত করাকেই ধর্ম মনে করি, আমি ওইটাই করে যাব সারা জীবন। থ্যাংক ইউ। আরেকটা আরেকটা জিনিস আমি বলতে চাই যে লোকজন এত অপপ্রচার করতেছে ওইখানে আমার সম্পর্কে, আমার মেম্বারদেরকে, আমার সংগঠকদেরকে নাকি জিজ্ঞেস করে বাজেভাবে যে ওই মহিলাটা যে কাজ করতো সে কি নাই। আপনি জানেন হাসান ভাই, নন প্রফিট লাইনে অনেক বছর কাজ করার পর একটা পিরিয়ড থাকে যেটাকে বলে সাবিটিক্যাল পিরিয়ড। মেন্টাল হেলথের জন্য আমাদের মতো যারা চাপের কাজটা করে তাদেরকে একটা ব্রেক দেওয়া হয়, 3 মাসের সাবিটিক্যাল পিরিয়ড দেয়, ছুটি সহ, মানে বেতন সহ ছুটি দেয়। তো আমার মা যেহেতু খুব অসুস্থ, আমার গ্র্যান্ডসনকে ট্রিটমেন্ট করতে চায়না নিতে হবে, আমি সাবিটিক্যাল ছুটি নিয়ে 4 মাসের ছুটিতে বাংলাদেশে আসছি। সো আমি কোনো এমপি মন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য আসি নাই। যে আমেরিকাতেই একটা সিটি কাউন্সিল মেম্বারও হইতে চায় না, সে কেন এইখানকার এই এমপি পদটা নিতে যাবে? আর এগুলো তো একটা মানে অবান্তর চিন্তা ভাবনা। এরকম চিন্তা আমার মাথায় ভুলেও ঢুকবে না, কারণ আমি আসলেই জন্মাইছি সংগঠিত করার জন্য মানুষকে। সংগঠকই আমার প্রিয় পজিশন এবং এইটাই আমার মৃত্যু পর্যন্ত থাকবে, একদম 100%। থ্যাংক ইউ। আমি কোনো প্রস্তাবের জন্য আসি না। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, কাজী ফৌজিয়া আপনি আমাদের সাথে থাকুন। আমি হাসান ভাইকে দিয়ে শুরু করবো। যে হাসান ভাই, একটি বিষয় যেটা যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইমেজ, এই ইমেজের একটা ব্যত্যয় আমি দেখেছি যখনই আপনার আমাদের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওনাকে ফোন করেন বা ওনার সাথে সাক্ষাতের কোনো বিষয় ঘটে, তখন আমার কাছে মনে হয় যে
ট্রাম্পের যে ইমেজ, এই ইমেজের সাথে যেন এই বিষয়টি যাচ্ছে না। উনি যেন, আমার কাছে মনে হচ্ছে যে উনি অত্যন্ত স্নেহময় একজন পিতা, একজন প্রেসিডেন্ট এবং অত্যন্ত দয়ালু একজন মানুষ। তিনি সমালোচনা করেন পলিটিক্যালি, বাট তার সামনে যখন কেউ কোনো প্রয়োজনে তাকে ডাকে তখন তিনি কাছে ডেকে নেন, বুকে টেনে নেন। তিনি সামনে কাছে ডেকে নিয়ে বলেন, তুমি আমার যা ইচ্ছা বলো, অসুবিধা নাই, আমি তোমার বিরুদ্ধে কিছু বলবো না। এই ধরনের একটি বিষয় ঘটে। অনেকে মনে করছেন যে এই বিষয়টি যেন জোহরান মামদানির নামের মধ্যে কোনো জাদু আছে। আবার কেউ কেউ বলছেন, আজকে দেখছি যে না, এই জাদুর পিছনে কোনো স্বার্থ আছে কিনা এটা খুল্লা আলোচনাও করতে হবে। সো আমরা কোন দিকে যাব আমি ঠিক বুঝতে পারছি না। আপনার কি মনে হয়? তাহের, আজকে আমি কথা বলবো কিন্তু আমাদের এই সানি সাইডের রেল রোড ইয়ার্ড নিয়ে। কেমন? জি সেই সূত্রেই কথা বলা। আমি আপনার সঙ্গে একমত না। জি ট্রাম্প সাহেব অত্যন্ত সফল, দক্ষ, ধূর্ত একজন রাজনীতিক। তিনি আপনার চেয়ে আমার চেয়ে রাজনীতি অনেক ভালো, রাজনীতি পালসটা ভালো বোঝেন। মামদানি কে? আমি অনেক আগে বলেছি, মামদানির মধ্যে ট্রাম্প নিজেকে দেখেন। মামদানির মধ্যে এত স্যাভি, এত চতুর লোক, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার ক্ষমতা আর কারো আছে বলে আমরা দেখি নাই আমাদের রাজনৈতিক ইতিহাসে। তার মতো বাক্য ব্যবহারের ক্ষমতা, মানে ল্যাঙ্গুয়েজকে ব্যবহারের ক্ষমতা খুব বেশি পলিটিশিয়ানের নাই। তার মতো এইরকম সংগঠক, হিজ এন অর্গানাইজার, পলিটিক্যাল অর্গানাইজার খুব বেশি নাই। ট্রাম্প এটা সবই ট্রাম্প হতে চান, এবং ট্রাম্প এই সবই ট্রাম্প ইজ এ পারফর্মার, সো ইজ মামদানি। দুজনই, এবং এক অর্থে তারা এক অর্থে কম্পিটও করছেন। গতবার প্রথম যখন মামদানি গেলেন হোয়াইট হাউসে, আমি একথা বলেছিলাম, ট্রাম্প তার দিকে সস্নেহ চোখে তাকাচ্ছেন। এটি তার ছোট ছেলে, তার পুত্রকে তিনি স্নেহের চোখে তাকাচ্ছেন, তুমি বেশ করছো, তোমার পাশে আমি আছি। অন্যদিক ট্রাম্প কেন মামদানিকে বললেন আমি চাই তুমি সাকসেসফুল হও, কেন? ভেরি সিম্পল উত্তরটা কিন্তু, এই শহরটা ডোনাল্ড ট্রাম্পের। এই শহরে ডোনাল্ড ট্রাম্পের কমপক্ষে 20টা স্থাপনা আছে, বিশাল ভবন আছে। এই শহরের ভ্যালু যদি কমে যায়, কার ভ্যালু কমবে? ট্রাম্পের ভ্যালু কমবে, ট্রাম্পের ব্যবসা বাণিজ্যের বাড়িঘরের দাম কমবে। ফলে ট্রাম্প হ্যাজ এ ন্যাচারাল ইন্টারেস্ট টু প্রোটেক্ট মামদানি অ্যান্ড নিউ ইয়র্ক সিটি। কেমন? এটা হলো মূল ব্যাপার আমার বিবেচনায়। আর ট্রাম্প একটু এক্সেন্ট্রিক। ট্রাম্প সাহেবকে কখনোই আপনি একটা ছাঁচের মধ্যে ফেলতে পারবেন না। তিনি বহুমাত্রিক মানুষ, বাট অ্যাবাভ অল হি ইজ এ পারফর্মার। এখন একটু কথা বলি এই আমাদের এই সানিসাইড ইয়ার্ডটা নিয়ে। এই ইয়ার্ড নিয়ে বিতর্ক কিন্তু আজকের নয়, অনেক আগে থেকে। ইনফ্যাক্ট আমার হিসাব মতে আমি দেখতে পাচ্ছি এটা 20 বছর আগে, ব্লাজিও তো বটেই, তারও আগে, প্রায় 20 বছর আগে এখানে একটা এয়ারপোর্ট করার কথা বলা হয়েছিল। 20 বছর আগে ব্লাজিওর সময় প্রথম প্রস্তাব করা হয় যে এখানে একটা প্ল্যাটফর্ম বানিয়ে হাউজিং করা হবে। উনি প্রস্তাব করেছিলেন, তার প্রস্তাব ছিল 11,000 হাউজিং ইউনিটের। আমদানি সাহেব এটা বাড়িয়ে 12,000 ইউনিটের কথা বলছেন। শুধু হাউজিং হবে না, হাউজিং এর পাশাপাশি স্কুল হবে, হসপিটাল হবে, ক্লিনিক হবে, পার্ক হবে। এই বিশাল, কত বিশাল বোঝার জন্য বলি, এটার পরিমাণ হচ্ছে 180 স্কোয়ার একর। কিন্তু মানেটা কি? এর মানে হচ্ছে যে পুরো রুজভেল্ট আইল্যান্ড এবং আরো 3টা ব্রায়ান্ট পার্ক, এটা মিলে যতটা পরিধি, অতটা হচ্ছে গিয়ে এই হার্টসন কি বলে আমাদের সানিসাইড ইয়ার্ড। এটার মালিক কিন্তু শহর না, সরকার। এর মালিক হচ্ছে অ্যামট্রাক। এখান দিয়ে অ্যামট্রাকের গাড়ি চলে। ফলে অ্যামট্রাকের সঙ্গে কথা বলতে হবে ফেডারেল গভর্নমেন্টের সাথে। আর সবচেয়ে বড় কথা, এই জন্য টাকা। শুধুমাত্র প্ল্যাটফর্মটা বানাতে, এটা যদি হয়, এটা একটা হবে ইঞ্জিনিয়ারিং মার্ভেল। পুরো এলাকাটা প্ল্যাটফর্ম দিয়ে বানানো হবে, যার খরচ শুধু প্ল্যাটফর্ম বানাতে পড়বে $21 বিলিয়ন এই মুহূর্তে। আপনারা জানেন এই প্রজেক্ট চলবে 21 বিলিয়ন শুধুমাত্র প্ল্যাটফর্ম বানাতে। এবং এই প্রজেক্ট চলবে আগামী 15, 20, 25, 30 বছর ধরে মনে করা যায়। দামটা বাড়তেই থাকবে। যেমন ধরো, আমরা এর আগে দেখেছি কোথায় আটলান্টিক ইয়ার্ড দেখেছি, একই জিনিস। আটলান্টিক ইয়ার্ড, হাডসন ইয়ার্ড দেখেছি আমরা। প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ এবং একটাও শেষ হয়নি পয়সার অভাবে
হাফ ওয়ে পড়ে বসে আছে। মামদানি সাহেব কি করলেন, গতবারের মিটিং এর সময় মামদানিকে ট্রাম্প বলেছিলেন, ইউ কাম ব্যাক উইথ এ বিগ আইডিয়া, তুমি বড় একটা আইডিয়া নিয়ে ফিরে আসো, এবং তিনি ফিরে গেলেন। এবং কত স্মার্ট দেখেন তিনি কি করলেন। এইখানেই 1976-এ হাউজিং ক্রাইসিসের সময় ফেডারেল গভর্নমেন্টের সাহায্য চেয়েছিল নিউ ইয়র্ক সিটি। তার জবাবে জেরাল্ড ফোর্ড, তখন প্রেসিডেন্ট, তিনি বললেন নিউ ইয়র্ক সিটি ড্রপ ডেড। প্রশ্ন ওঠে Right, না। so let's show the picture in the screen. একটা পিকচার আছে, আমি দেখাই এটা। হ্যাঁ, আমি ছবিটা বুঝিয়ে বলি আগে, ছবিটা কি হ্যাঁ, আমি ছবিটা আমরা তারপর স্ক্রিনে নিয়ে আসি, তারপর আপনি বুঝিয়ে বলবেন। জি, আচ্ছা। বলুন। এখন স্ক্রিনে তো, দেখতে পাচ্ছি একটা হচ্ছে ট্রাম্প টু সিটি লেটস বিল্ড, আর একটা হচ্ছে ফোর্ড টু সিটি ড্রপ ডেড। ডেড কেমন? রাইট। এটা একটা সত্যিকার ফোর্ডের এবং 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 জোহরান মামদানি পাশে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দাঁড়িয়ে আছে। ফোর্ডের যে হ্যাঁ। ডেইলি নিউজের যে কভারটা, এটা রিয়েল, সত্যিকারের পাতা। এটা ডেইলি নিউজ তখন খুব পপুলার পত্রিকা ছিল, এখনকার নিউ ইয়র্ক পোস্টের মতো পপুলার পত্রিকা। তো সেখানে সত্যিকার ভাবে এই ফোর্ডের কোর্টকে বলছে ড্রপ ডেড নিউ ইয়র্ক সিটি, প্রস্তাব তিনি বাতিল করে দিন। সেটাকে ধরে নিয়ে প্রায় একই রকম কায়দায়, একই রকম ডিজাইনে মামদানি ট্রাম্পের কাছে নিয়ে এসছে। এটা বানানো, এটা সত্যি ঘটনা নয়। তিনি কি বলছেন, লেস বিল্ড, আসো নিউ ইয়র্ক শহরকে আমরা পুনর্গঠন করি। সিম্পলি ট্রাম্পকে খুশি করবার জন্য। ট্রাম্পের হাসি থেকে বুঝতে পারছেন ট্রাম্প কতটা প্রীত হয়েছেন, খুশি হয়েছেন। আমি শহরের বাসিন্দা হিসেবে মনে করি ট্রাম্পকে খুশি করে যদি কিছু পাই আমরা, ক্ষতি কি? এখন আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে এই প্রজেক্ট নিয়ে, এই প্রজেক্টের ফলে কি হতে পারে। এই প্রজেক্টের ফলে একটা হতে পারে যে এই এলাকার দাম বেড়ে যাবে, জেন্ট্রিফাইড হবে। মুখে বলছে তারা বটে লো কস্ট হাউজিং, দেখা যাবে আলটিমেটলি এর দাম এত বেড়ে গেছে যে আমাদের সাধারণ লোকের ধরার সীমার বাইরে চলে গেছে। হতে পারে না তা না। আপনি আমাকে বলছিলেন যে ঠিক এই এলাকাতেই মেরি জুবাইদা ক্যাম্পেইন করেছে, এবং এর আগে যখন অ্যামাজন একটা বড় তাদের ব্যবসা কেন্দ্র করতে চেয়েছিল, তার বিরুদ্ধে ক্যাম্পেইন করা হয়েছিল এই যুক্তিতে, যেটা জেন্ট্রিফিকেশন তৈরি করবে। রাইট। সো এটা খালি ওইটা অ্যামাজন না, ওইটা না, ওই সানিসাইড ইয়ার্ড, যেটা এই ইয়ার্ডের বিরুদ্ধে 2020 সালে এই কাজী ফজিয়া প্রভাবিত ছিলেন, লেফট উইংয়ের সবাই ওখানে প্রায় সপ্তাহে আপত্তি করেছিল, ইনক্লুডিং এওসি। এখন এটাকে এন্ডোর্স করেছেন, এওসি অলরেডি এটাকে ওয়েলকাম করেছেন, হকুল এটাকে ওয়েলকাম করেছেন। ক্লিয়ারলি মামদানি যখন এত স্ট্রংলি এর পেছনে আছেন, ফলে বামপন্থীরা আমেরিকার সোশ্যালিস্টের পক্ষে থাকবেন। কিন্তু আবারও বলি যে ব্যাপারটা তো সহজ না। এক হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ, এই পুরোটা প্ল্যাটফর্ম রেজ করা অত সহজ হবে না। এক, 2 নম্বর ফান্ড রেজ করা। যদি শুধুমাত্র প্ল্যাটফর্মটা বানাতে লাগে $21 বিলিয়ন, হাউজিং কত লাগবে? মামদানি কমিট করেছেন যে এটা শুধুমাত্র ইউনিয়ন লেবার ব্যবহার করা হবে। ইউনিয়ন লেবার ব্যবহার করা মানে কিন্তু খরচ বহুগুণে বেড়ে যাওয়া। ফান্ডিংটা কোত্থেকে আসবে এখনো স্পষ্ট না। এখন পর্যন্ত প্রাইভেট সেক্টর থেকে কোনো উৎসাহ পাইনি আমরা, হয়তো আলটিমেটলি পাবো আমরা, ধরে নিচ্ছি আমি। কিন্তু পত্রপত্রিকা পড়ে মনে হচ্ছে যে যারা ম্যাটার করে এই শহরে, পিপল উইথ মানি অ্যান্ড পিপল হু মেক পলিসিস, তারা এটাকে এন্ডোর্স করেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি যেটা বললেন যে এই যে হাডসন কি বলে আপনার সানিসাইড ইয়ার্ড, এটার বিরুদ্ধে যারা লেফট, এরা প্রচুর বিক্ষোভ করেছে এটাকে, যাতে এই হাউজিং এর আগ থেকে বহুত, আপনি যেটা বলছেন আপনার বিল ডি ব্লাজিওর সময় থেকে এটা চেষ্টা হচ্ছিল, এবং আমি নিজেও কয়েকবার কভার করেছি এটার। এইখানে গিয়ে অনেকেই এই হাডসন সানিসাইড ইয়ার্ডকে আপনার এই হাউজিং বানানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। আপনার LIC 1 LIC এর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। আপনার অ্যামাজনের যে হাব এখানে বানানোর কথা, এর বিরুদ্ধে অল লেফটিস্ট, অ্যামাজন সেটার মধ্যে বাউন্ড হয়েছিল, এটা আপনার এই পরিকল্পনা ছাড়তে বাধ্য হয়েছে এক সময় তারা। সো এই যে একটা স্ট্যান্ড ছিল বাম পলিটিক্স যারা করতেন, ইনক্লুডিং জোহরান মামদানি, তারা হঠাৎ করে যে ট্রাম্পের, এটা কি আপনারা কি মনে করেন, ট্রাম্পের যে আপনার, ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ, নিশ্চয়ই ওনার কোনো স্বার্থ আছে এর মধ্যে, এবং জোহরান মামদানি যে এই সাথে মিনিটে প্রতি এ পর্যন্ত 2 বার উনি দেখা করে ফেলেছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাস ধরে, জানুয়ারিতে একবার, ফেব্রুয়ারি মাসে 2 বার। অথচ আপনি দেখেন ডেমোক্রেটিক পার্টি যখন প্রেসিডেন্ট ক্ষমতায়, তখন ডেমোক্রেটিক মেয়র আপনার এরিক অ্যাডাম
বাইডেনের সাথে একবার দেখা করতে পারেন নাই। সো এই বিষয়টাকে কাজী ফৌজি আপনি কীভাবে মূল্যায়ন করেন যে জোহরান মামদানি যিনি লেফটদের একটা আপনার প্রতীকী ক্যারেক্টার, তার সাথে এই ট্রাম্পের যে সখ্যতা এবং এই যে হাডসন ইয়ার্ড অনেকেই মনে করছেন যে হাডসন ইয়ার্ডের কারণেই ট্রাম্প তার সাথে সখ্যতা বিল্ড আপ করেছেন। আপনার কি মনে হয়? হাডসন ইয়ার্ড সরি সানিসাইড ইয়ার্ড। তো প্রথম যে কথাটা আমি বলবো সেটা হলো, আমি হাসান ভাইয়ের সাথে একমত ট্রাম্পের বিষয় নিয়ে। ট্রাম্পকে নিয়ে যারা গবেষণা করতেছে, যেসব সাইকিয়াট্রিক পলিটিক্যাল অ্যানালাইজার তাকে নিয়ে চিন্তা করতেছে, তার পার্সোনালিটি, তার কথা বলার ধরন, তার ভাবসাব, যেগুলা মামদানির সাথে মিলাইতে গেলে কিছু মিলে না। মামদানিকে কেন সে এরকম এক্সট্রা রকমের খাতিরদারি করে, এইটা ইভেন তাকে নিয়ে যারা রিসার্চ করতেছে তারাই হয়রান, কোনোভাবে এটা তারা মিলাইতে পারে না যে এই মামদানির ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ায়, যে আমরা একদম একটা পিতা পুত্র কাইন্ড অফ ছবি দেখি। আর যেটা হাসান ভাই বললেন যে এই শহরে তার ইনভেস্টমেন্ট, ট্রাম্পের বিজনেসের সিংহভাগ এই শহরে ইনভেস্ট, তার ট্রাম্প টাওয়ার, তার এইটা ওইটা সবকিছু। এই সিটি খারাপ মানে তার ব্যবসা খারাপ। সে একটা ব্যবসায়ী মানুষ, সে আমরা যত তাকে পাগল বলি, ক্রেজি বলি, সাইকো বলি, যত নামেই আমরা চিন্তা করি না কেন, সে ব্যবসায়ী, পাক্কা ব্যবসায়ী, জাত ব্যবসায়ী, তার ব্যবসা সে ভালো বুঝে এবং নিউ ইয়র্ককে সে পড়তে দিবে না। এখন রইল বাকি সানি সাইড ইয়ার্ড। মামদানির সাথে আমাদের কথা আছে যে মামদানি যখনই কিছু করবে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে করবে। কেন করতেছে মামদানি এই সানি সাইড ইয়ার্ডকে কেন সাপোর্ট করতেছে, যেখানে আমাজন ফাইটে সে আমাদের সাথে ছিল, এওসি আমাজন ফাইটে আমাদের সাথে ছিল, এবং আমরা যে কোনো রকমের এরকম জেন্ট্রিফাইড জিনিসকে না বলি, বিকজ যে কোনো জেন্ট্রিফাইড প্রথম কথা হলো ওয়ার্কিং ক্লাস মানুষকে বাস্তুচ্যুত করে দেয়। হাসান ভাই যেটা বললেন, এই এলাকার ট্যাক্স বেড়ে যাবে, প্রচুর ট্যাক্স বেড়ে যাবে, আর সানি সাইড যখন ট্যাক্স বাড়বে মানুষ কই দৌড়াবে, মানুষ ওই জায়গার ভাড়া বাড়াইলে ব্রাউন্সে দৌড়াবে। ব্রুকলিনের তো কোনো কম দামি এলাকা নাই, কুইন্সের যদি কোনাকানি দিয়া সাউথ কুইন্স বা সাউথ ওজন পার্কের দিকে থাকে মানুষ ওই দিকে দৌড়াবে। তো ওভারঅল সিটিতে মানুষ ডিসপ্লেস হয়ে যাবে। আমরা এই ধরনের জিনিসকে সবসময় না বলি। এখন মামদানি নিজে একজন সোশ্যাল লেফট হয়ে এই ধরনের জিনিসকে কেন বলতেছে, এটার একটা আনুমানিক ব্যাখ্যা যেটা আমরা চিন্তা করতে পারি সেটা হলো, এই যে বাড়ি বিটাগুলা বানানো হবে এখানে, তার হাফ অফ দ্য বাড়ি বিটা লো ইনকাম আর মিডল ইনকাম মানুষের জন্য ফিক্স রাখা হবে, যে তারা কম দামে কিনতে পারবে। এরকম একটা পার্টনারশিপ হইতে পারে যে অর্ধেক থাকবে লো ইনকাম অ্যাফোর্ডেবল মানুষের জন্য আর অর্ধেক থাকবে হলো গিয়া বড়লোকদের জন্য। তো এরকম কোনো কিছু আছে যেটার ব্যাখ্যা এই মুহূর্তে আমার কাছে নাই। আমরা অনুমান করতেছি সে কোনো কন্ট্রাক্টে যাচ্ছে। আর যেটা হাসান ভাই বললেন সেটা, বা আপনি যেটা বলতেছেন, ট্রাম্প নিজেও কিন্তু বিল্ডার এবং তার প্রচুর সম্পত্তি আছে নিউ ইয়র্কে। তো এরকম ক্ষেত্রে ট্রাম্পের আগ্রহের আরেকটা কারণ হইতে পারে বিজনেস, যে এই বিজনেসের সাথে সামহাও সে কানেক্টেড থাকবে এবং সেটা হয়তো লো ইনকাম মানুষকে একটা অংশ ছেড়ে দেওয়া হবে। যেরকম প্রতিটা বড় লোকের বাড়িগুলা, যেগুলো জ্যাকসন হাইটে দেখছেন, কুইন্সে দেখছেন, হাই রাইজ লাক্সারিয়াস বিল্ডিং এর একটা অংশ অ্যাফোর্ডেবলের জন্য দেওয়া হয়, এখানে হয়তো পার্সেন্টেজটা বেশি হবে। একদম ঠিক উত্তর নাই, কিন্তু ওভারঅল আমরা আগের পজিশনে আছি। যে কোনো জেন্ট্রিফিকেশন মানেই হলো একদল ওয়ার্কিং ক্লাস মানুষকে বাস্তুচ্যুত করা, এবং আমরা আমাদের পজিশনে আছি। যদি আমরা দেখি যে এইখানে শুধুমাত্র কর্পোরেশন বেনিফিট, পলিটিশিয়ান বেনিফিট দেওয়া, হয়তো আমরা হয়তো আবারও আন্দোলনই করবো, আন্দোলনের তো কোনো বিকল্প নাই। কিন্তু আমাদের দেখতে হবে প্রপোজালটা কি, যেটা মামদানি আমাদের সাথে শেয়ার করে নেই। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন অলসো জেন্ট্রিফিকেশন যেটা বলছেন, আমি তো এরিয়ার বাসিন্দা, এই সানিসাইড এরিয়ার থেকে আমি হাঁটার দূরত্ব মাত্র 5 মিনিটের দূরত্ব আমি থাকি। সো এইখানের যে জেন্ট্রিফিকেশন, আমি থাকি এরিয়ায় প্রায় অলমোস্ট 35 ইয়ার্স। এখানে আমার চোখের সামনে যে পরিবর্তন দেখেছি, এখানে পুরনো মানুষ বলতে গেলে নাই, সবাই চলে গেছে এই জায়গা থেকে। অল দ্য নিউ পিপল কেম অ্যান্ড অল দ্য রিচ পিপল কেম ইন দিস এরিয়া। আমরা ওই এলাকার গিনিপিগের মতো আছি আর কি, পুরনো বিল্ডিংয়ের মধ্যে। যাই হোক, সো এই ধরনের জিনিস যেটা বলছেন যে আপনি এই যে অ্যাফোর্ডেবল হাউজিং তো আপনি জানেন, অ্যাফোর্ডেবল হাউজিং হলে 15% খুব সম্ভবত। সো যারা এই নতুন বড় বিল্ডিং বানায় 15%, তারপরে যখন অ্যাফোর্ডেবল হাউজিংয়ের যে বিজ্ঞাপন দেওয়া হয়, এই বিজ্ঞাপনের মধ্যে থাকে যে বিগেইন 1 বেডরুম যদি আপনার
আপনি অ্যাপ্লাই করতে চান, দেন আপনার ইনকাম হতে হবে 71,000 থেকে 70,000 থেকে অলমোস্ট শুরু, অথবা হাইয়েস্ট। সো আপনি এই যে অ্যাফোর্ডেবল হাউজিং, $70,000 হাউ মেনি পিপল আর্ন? আপনি না, বলেন তো লো ইনকাম আপনাকে ফ্রি দিয়ে দিবে, আপনি ফ্রি দিয়ে দিবে 70,000, আপনি ফ্রি বলতেছি you না, cannot আপনি make এখানে তো অন্য 70,000 প্রসঙ্গে চলে যাচ্ছেন। আপনাকে ফ্রি দিতে তো আমি বলছি না, আমি বলছি আপনি 70,000 না বানাইলে আপনি একটা আপনি এই প্রসঙ্গে আপনি থাকবেন বুঝবেন কেমনে? না, এটা এই পেইন আপনি বুঝবেন জি। না, ইউ উইল নট না, আন্ডারস্ট্যান্ড দিস। একটা জিনিস এখানে আপনার তাহের ভাই, ইন্টারফেয়ার করার দরকার নাই। তাহের ভাই, সো একটা জিনিস, একটা আমি মামদানিকে ডিফেন্ড করতেছেন, আবারও বলি, বিকজ মামদানি আমাদেরকে কিছু এক্সপ্লেনই করে নাই। একটা আনুমানিক জিনিস যেটা জানা যাচ্ছে সেটা হলো যে মিশেল লামা প্ল্যান যেটাকে বলে, হাফ অফ দ্য হাউস থাকবে অ্যাফোর্ডেবল, হাফ অফ দ্য হাউস অ্যাফোর্ডেবল, লো ইনকাম, আবার বলতেছে মিডল ইনকাম মানুষের জন্য। আপনি যেটা বলতেছেন সেটা হইতে পারে মিডল ইনকাম মানুষের জন্য। আমরা যেহেতু প্ল্যানটা জানি না, আমরা প্ল্যানের ডিবেটে না গিয়ে আমরা এটার ভালো দিকও দেখতে পারি। একটা জিনিস দেখেন, গতকালকে উনি যখন ওইখানে ছিলেন, অনুমান করা যায় যে কলম্বিয়া স্টুডেন্টটাকে রিলিজ করা হলো ট্রাম্পের হস্তক্ষেপের কারণে। আপনি আজ পর্যন্ত কোনোদিন শুনছেন ট্রাম্প আজকে বলছে কাউরে ছাড়ার কথা? বরং নিশ্চয়ই যাকে there is a ধরে big তাকে deal আরো going বর্ডার on. পার, হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা ডিল হচ্ছে এখানে, রাইট? হ্যাঁ, যখনই তাকে কাউকে ধরে তাকে একদম বর্ডার পার করার জন্য ট্রাম্প উৎসাহ থাকে। মামদানি আর ট্রাম্পের রিলেশন থেকে জরুরি না যে সব খারাপ জিনিস আসবে। ব্যাপারটা হলো যে দক্ষ দক্ষ মেয়ররা কখনো ট্রাম্প পর্যন্ত পৌঁছাইতে পারে নাই কোনো এক অদ্ভুত কারণে। বা হাসান ভাইয়ের সাথে যদি বলি যে, মিলাইয়া যদি বলি যে কোনো একটা অদ্ভুত কারণে সে মামদানিকে পছন্দ করে, অথবা সে সাংঘাতিক পাক্কা বিজনেসম্যান যে কিনা তার নিউ ইয়র্কের প্রপার্টিটা বাঁচাইতে চায়, নিউ ইয়র্কের বিজনেস বাঁচাইতে চায়, আরো লাভবান হইতে চায়, সেই কারণে মামদানির সাথে খাতির করতেছে। ট্রাম্প কিন্তু হোস্টেল নীতিতেও নিউ ইয়র্কের উপর থেকে তার কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করতে পারে, যেরকম মিনিসোটার ক্ষেত্রে করছে। এখন পর্যন্ত এত বড় একটা ইমিগ্রেন্ট সিটি, খুবই আগ্রাসী অবস্থার থেকে বেঁচে আসি। এটা ট্রাম্প আর মামদানির রিলেশন, ট্রাম্পের ইনভেস্টমেন্ট এই শহরে বেশি, কোনো না কোনো কারণে। আমরা এগুলো সব পসিবিলিটি যদি ধরি, আমি সবকিছুই নেগেটিভলি নিতে চাই না। আমি নিউ ইয়র্ক ইমিগ্রেন্টদের মানে স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড়। আনডকুমেন্ট ইমিগ্রেন্ট যেই পরিমাণ আমরা আসি এই শহরে, আমাদের মানুষ সেফ থাকবে কিসে, এইটা মামদানিকে চালাকি চাতুরি করেই রক্ষা করতে হবে। চ্যালেঞ্জ করে পারবে না এই লোকের সাথে, চ্যালেঞ্জের ফল আমরা মিনিসোটাতে দেখছি। সুতরাং আর সত্যি কথা, আমরা চ্যালেঞ্জের ফল মিনিসোটাতে দেখছি। আমরা আমরা ভালো থাকতে চাই, আর আমরা কর্পোরেশনের এইটা নজরদারিতে রাখবো। আমরা যদি দেখি গড়বড় আছে, আমরা যদি দেখি আমাদের স্বার্থ পরিপন্থী আছে, আমরা লড়াই করব মামদানির সাথে প্রয়োজন বোধে। কিন্তু এই মুহূর্তে আমরা জানতে চাইবো কি প্ল্যান, কেন এত বড় একটা আমি একটু অ্যাড করি ফৌজি, আমি একটু অ্যাড করি কেন ট্রাম্প এটা এ ব্যাপারে উৎসাহী। আমি আগে বলেছি যে এটা একটা বিশ্বের একটা বিস্ময়কর প্রজেক্ট হবে। এত বিশাল একটা এলাকা জুড়ে এই প্ল্যাটফর্ম হবে, ইট উইল বি একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল হবে এটা একটা। এবং তার সাথে কার নাম যুক্ত হবে? ডোনাল্ড ট্রাম্প সাহেব। দ্যাট ইজ হোয়াট হি ওয়ান্টস। ইতিহাস যেন তাকে মনে রাখে এটা তিনি বানিয়েছেন। যেমন ধরো আমাদের পেন স্টেশন, আমরা এখনো বলি টিপ ওনিল আমাদের স্পিকার ছিলেন, তার সময় করে এটা। আমাদের লাগুয়ার্ডিয়া কি বলে এয়ারপোর্ট হয়েছে, বাইডেন সময় হয়েছে। নামটা যুক্ত হবে এবং এটা একটা বিস্ময়কর একটা জিনিস ঘটবে। এটা একটা কারণ। অন্য কারণ মাথার, আপনি যেটা বলেছেন, হি ইজ এ বিল্ডার, হি ইজ এ ব্যবসায়ী। আপনি ভাবছেন যে সেই থেকে দু চার পয়সা পাবে না? গাজায় যখন বিল্ডিং হবে, আপনার ধারণা গাজার বিল্ডিং এ ট্রাম্প নিজে করবে না, তার পুত্র আছে, পুত্রের পুত্র আছে, সুবিধা পাবে না? ফলে দুই যোগ করুন আপনি। কিন্তু ওভারঅল হচ্ছে যে নিউ ইয়র্ক শহরের চেহারাটা এর ফলে, অ্যাটলিস্ট কুইন্সের চেহারাটার ফলে ড্রামাটিক্যালি বদলে যেতে পারে। আরেকটা জিনিস দেখেন, বিলেনিয়াররা আমাদের শহর থেকে সুবিধা নিয়ে যায়। 39% বিলেনিয়ার, যারা পৃথিবীর 39% মানে বিলেনিয়ার আমাদের শহরে থাকে, আমাদের শহরে বসবাস করে। তাদের তালিকা লম্বা। তারা প্রতি বছর মেয়রদের কাছ থেকে, যে মেয়র ক্ষমতায় আসে, গভর্নর ক্ষমতায় আসে, আইসাই একটা ট্যাক্সের রিয়াত নিয়ে নেয়, এটাকে বলে বাজেট হোয়াটএভার, তারা একটা রেয়াত দেয়। এই যে রেয়াতটা দেয় না, আর সেই জায়গার মধ্যে গতকালকে আপনি দেখছেন যে আলবেনিতে আমরা হাজার ওখানে গিয়ে ডিমান্ড করতেছি ফেয়ার শেয়ার করতে হবে। ফেয়ার শেয়ার কি জিনিস? বিলিয়নিয়ারদেরকে আমাদেরকে 1% পয়সা দিতে হবে, আমরা যাতে এই শহরে গরিবেরা ভালো থাকি। আপনার
সারা আমেরিকার 55% হোমলেস হলো নিউ ইয়র্ক শহরে। মেন্টাল হেলথ প্রবলেম, আমাদের মানুষেরা ঠান্ডার মধ্যে রাস্তায় আর সাবওয়েতে ঘুমাতে গিয়ে মারা যায়। এই যে আনফেয়ার জিনিস, যেটা সে প্রথমবার ট্রাম্পকে বলছে, তুমি কি মনে করো এটা ফেয়ার? এত বিলিয়নিয়াররা যেখানে থাকে সেখানে মানুষ রাস্তায় ঘুমায়। ট্রাম্প বলছে না, ফেয়ার না। তো এখন কথা হয়েছে, যদি ফেয়ার শেয়ার হয়, যদি মিশেল লামা প্রজেক্ট অনুযায়ী আমাদেরকে 50% লো ইনকাম আর হাই ইনকাম মানুষ, মানে মিডল ইনকাম মানুষকে দেওয়া হয়, আমরা যদি এটা ফেয়ার শেয়ার মনে করি, ফেয়ার শেয়ার যদি হয়, আমরা তো বিলিয়নিয়ারদের কাছ থেকে ট্যাক্স নিয়ে এই শহরকে ভালো রাখার ধান্দা করতেছি, আমরা তাদেরকে চাপ দিতেছি। তাইলে পরে আমাদের শুনতে অসুবিধা কোথায়? আমরা শুনি আগে যে কি জন্য গেছে আর কি এটার details। আমরা তো সারবো না, ডিএসএও সারবে না, ওয়ার্কিং ফ্যামিলিও সারবে না, আমরাও সারবো না। আমাদেরকে শুনতে হবে। আমরা যদি দেখি ফেয়ার শেয়ার, তাহলে তো আমরা সোশ্যালিস্টরা আগের জায়গা থেকে সরে বিলিয়নিয়ারদেরকে বলতেছি, তুমি থাকো নিউ ইয়র্কে, তোমার নিউ ইয়র্ক ত্যাগ করার দরকার নাই, কিন্তু তুমি আমাদেরকে এই এই পার্সেন্টের টাকা দিয়ে দিতে হবে। তুমি এরকম কাট নিতে পারবে না, উল্টা তোমাকে এই পার্সেন্ট ছাড়তে হবে। বিলিয়নিয়াররা এখন চিন্তা করুক তারা নিউ ইয়র্কের হোমলেস মানুষ, লো ইনকাম মানুষের সাথে ফেয়ার শেয়ার করবে কিনা। তো আমি ফেয়ার শেয়ারের অপেক্ষায় আছি। আমি আগের কাজী ফৌজিয়া নাই, যেখানে জেন্ট্রিফিকেশন দেখবার জান্ডা নিয়ে গিয়ে দাঁড়ায় যাব। আমাকে শুনতে হবে এই যে করবে, করার বিনিময়ে কি পাবো আমরা। আমাদেরকে তো থাকতে হবে, এই শহরটা আমরা ছাড়বো না। তার প্রথম এজেন্ডা ছিল মেক দিস সিটি অ্যাফোর্ডেবল। এইটার থেকে এক বিন্দু নড়ার কোনো কায়দা নাই জোহরানের। যদি সেটা করতে চায় সে সাকসেস হবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লেটস ওয়াচ। অ্যান্ড আমরা আরও অনেক জিনিস জানি নিউ ইয়র্ক সিটির, যারা এই লং আইল্যান্ড সিটিতেই মানুষ অপুষ্টিতে ভুগে, পয়সার অভাবে 3 বেলা খেতে পারে না, এমনও অনেক জায়গা আছে লং আইল্যান্ড সিটিতে। অনেক নাইচার যে হাউজিংগুলোর মধ্যে যদি আপনারা ঢুকেন, তাহলে কি ভয়াবহ অবস্থায় এরা দিনাতিপাত করে, এগুলোও দেখলে হয়তো অনেকের গা শিউরে উঠবে। সো আমরা দেখব যে অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে ওইগুলোকে অ্যাড্রেস করে। ইফ নেসেসারি দেন উইল সেন্ড আওয়ার ক্যামেরা অ্যান্ড দেন উইল টেক সাম ভিডিও পিকচার অ্যান্ড দি ফুটেজ অ্যান্ড ইন্টারভিউ অফ দ্য পিপল যারা ওইসব জায়গায় থাকে। তাইলে বুঝবে যে পার্থক্যটা শুধু তো পার্থক্য না, ইটস আকাশ এবং পাতাল। যে আমি তো নাইচাতে আমি খুব ক্লোজলি ওয়াচ করতেছি যে দেয়ার লাইফ, এই লাইফ আমার কাছে মনে হয় অনেকটা বাংলাদেশের ধনী আর বস্তির মানুষ, এইরকম একটা পার্থক্য আমার কাছে মনে হয় নিউ ইয়র্ক সিটিতে। সো ডেফিনেটলি আমরা এটা দেখবো, এটা ফলো আপ করবো আমরা জিনিসটা। থ্যাংক ইউ কাজী ফৌজি, আপনি জয়েন করার জন্য। আর সাহাব ভাই, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। ওকে, শুনতে চাই আপনার কাছে কি আছে আজকে আমরা জানতে পারি, শুনতে পারি। আপনারা নাইচার কথা বলতেছেন। নাইচার তো হলো লং আইল্যান্ড সিটির হলো এপার ওপার। আপনি 21st স্ট্রিটের নর্থ, আপনার সাউথ আর নর্থে ইসের মতো অবস্থা। এক সাইডে বড় লোকরা, একবারে আরেক জাস্ট সাইডে একটা হলো- রাস্তা মাঝখানে, রাস্তার এই সাইড একরকম আর এই হ্যাঁ, সাইড, এই যে আপনি দেখলে 21st বিস্মিত street। হবেন। হ্যাঁ, 25 স্ট্রিটে আপনি যদি 21st 34th Street, অ্যাভিনিউ 40 35th Avenue তে যদি অ্যাভিনিউ আপনি ঢুকেন, যান, এই সাইডে কিন্তু ইজ নট এ নাইচা বিল্ডিং। এই সাইডে Right. কমার্শিয়াল, কিন্তু উল্টোর দিকে আবার নাইচা বিল্ডিং, তাই না? তো এখানে দেখা গেলে আপনি ওইখানেতে নাইচা বিল্ডিং আপনি দিনের বেলা অনেক সময় হাঁটতে পারবেন না। অনেক সময় আমি ওষুধ দিতে গেলে আমাদের যারা ডেলিভারি দিতে যায় খুবই ভয়ে 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 যায়, কারণ হলো আগে তো আরো বেশি খারাপ ছিল, এখন তো অনেকটা বেটার। হ্যাঁ, রাইট। সো শুনি আপনার কাছ থেকে যে আজকে আপনার কাছে কি আছে আমাদের, এনি মেডিসিন, এনিথিং, এনি নিউ এই যে রুলস? আমাদের জানি না, আমাদের প্রেসিডেন্ট সাহেব উনার ট্রাম্প আরএক্স ফার্মেসি খুলছে। এটা আলটিমেটলি কিন্তু ট্রাম্প আরএক্স, উনি, আপনি যদি কোনো একটা ড্রাগের নাম দিছে, আপনি যদি যে বলেন আমি এইটা কিনতে চাই ট্রাম্প আরএক্স এর মাধ্যমে, আলটিমেটলি এটা কিন্তু উনি একটা কুপন দিচ্ছেন গুড আরএক্স এর মাধ্যমে। গুড আরএক্সটা অনেকদিন ধরে অ্যাডভার্টাইজ করে যে ইউ কুড গেট দ্য ডিসকাউন্টেড প্রাইস ফ্রম দ্য ফার্মেসি, ইফ ইউ টেক দেয়ার কুপন ইউ গেট ইট। কিন্তু গুড আরএক্স এর নামে কিন্তু অনেকগুলো লসুট আছে অলরেডি, এবং এফটিসিরও অনেক লসুট আছে। উনি কি, আমি জানি না উনি কি জন্য এই কোম্পানিকে চুজ করছেন, কোনো স্বার্থ থাকতে পারে সেটা। আর কিছু ওষুধ তো আমরা এখন আপাতত তো দেখতেছি দাম বাড়তেছে, অথবা বাইরে শর্ট সাপ্লাই। অনেক অনেক ম্যানুফ্যাকচারার কিন্তু ইম্পোর্ট কিন্তু বন্ধ করে দিছে। এগুলো কিন্তু অনেকটা ইন্ডিয়া থেকে আসতো।
এই শর্ট সাপ্লাইয়ের জন্য কিন্তু ওষুধের দাম, বিশেষ করে জেনারিক ওষুধের দাম বেড়ে যাচ্ছে। আমরা যদি কিন্তু আমরা ফার্মেসিরা কিন্তু ওই অনুপাতে রিএম্বার্সমেন্টটা পাচ্ছি না। সেটা আমি দেখতেছি আর কি গত এক সপ্তাহ দুই সো সপ্তাহ আপনার কাছে ধরে। প্রশ্ন করতে চাই যে এই যে 1 মিলিয়ন পিপল যে দে আর লুজিং দেয়ার হেলথ ইন্স্যুরেন্স, সো এরা কিভাবে আপনার ওষুধ তাদের চিকিৎসার তাদের ওষুধের যতটা alternate? নিউ ইয়র্ক স্টেটে আমি যতটা এদের কাছে শুনছি যারা এই সমস্ত ইন্স্যুরেন্স গুলো করে, আপ টু 26 পর্যন্ত স্টেট হ্যাজ এনাফ বাজেট টু গিভ দিস এসেনশিয়াল প্ল্যান। কিন্তু তারা যদি এখন যে চিঠিগুলো আসে, এখন যদি অনেকের চিঠি আইছে আপনার অক্টোবর, নভেম্বর অথবা অগস্টের দিকে, এখন আমাদের বাঙালিরা অথবা বিভিন্ন পেশেন্ট তারা তখন অনেক সময় দেশে গেছে ভ্যাকেশনে অথবা বিভিন্ন জায়গা। এখন তারা যদি এই চিঠির অ্যান্সার যদি না দেয়, তাদের কিন্তু অনেকের ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। আইদার তারা গ্রিন কার্ড হোল্ডার অথবা আমেরিকান সিটিজেন, বহুত লোকের আমি দেখতেছি ক্যান্সেল হয়ে গেছে। তাদের আবার নতুন করে মেডিকেড, যারা বিশেষ করে যারা 65, তাদের বেশি অবস্থা খারাপ হয়। কারণ হলো কি, 65 যখন হয়, তারা যদি এসেনশিয়াল প্ল্যান অথবা যে কোনো হেলথ ফার্স্ট, মেট্রো প্লাস করতে যায়, তখন তারা চায় যে তাদের মেডিকেয়ার আছে কিনা। সেই জন্য তাদের সাধারণত মেডিকেয়ার অফিস থেকে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করে যখন তাদের ডিনাইল হয় যে তারা মেডিকেয়ার এলিজেবল না, তখন তারা এই মেডিকেইড অথবা এসেনশিয়াল প্ল্যানের জন্য অ্যাপ্লাই করতে পারে। এই জিনিসটা অনেকে জানে না। তখন দেখা গেল তাদের এক মাস, 2 মাস, 3 মাস তাদের টাইম লাগে তাদের এই ইন্স্যুরেন্সটা পেতে। তো এটা অনেকের সাবধান হওয়া উচিত যে আমি ইন্স্যুরেন্স আমি না বলে অথবা আমি দেশে চলে গেলাম, আমি এটা আমার চিঠি আসলো, আমি আর অ্যান্সার দিলাম না। এখানে অনেকে এই জিনিসটা ফেস করতেছে, আমি যেটা দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শেষ করে ফেলবো বাংলাদেশের আমি একটা প্রশ্ন প্রশ্ন নিয়ে। করি বাংলাদেশে জি। একটু আলোচনা করি। সাখাওয়াত হোসেন জি, সাহেব কথা বলেন, জি। বলছেন। তাই আমি জি। একটা প্রশ্ন সাহাবাকে করি। সাহাব ভাই, শুনতে পাচ্ছি যে ট্রাম্প আরএক্সে মাত্র 40টা ড্রাগস আছে। হ্যাঁ, মাত্র 30 থেকে 40টা ড্রাগ আছে। এটা আপনি গুড আরএক্স এর এটা আপনি যদি একটা অজেম্পিক আপনার এটা কিন্তু অনলি ফর ক্যাশ পেশেন্টস। আপনি যদি আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রায় 40,000 ড্রাগস এর মধ্যে মাত্র 40টা 40, হ্যাঁ 40টা পাওয়া যাবে সেখানে। ফলে এটা হ্যাঁ, নো বিগ শুধু 40টা। ডিল, ইটস নো বিগ ডিল। হ্যাঁ, ইজ নট এ বিগ ডিল। সেটাই তো অনেকে বলতেছে। মার্ক কিউবানো তো একই কমপ্লেন করছে, হ্যাঁ না? এটা আর আপনি এটা একই জিনিস আপনি ওই গুড আরএক্সে আপনি যদি এটা আপনি কোন ওষুধটা চান, তখন তারা বলে দেয় কত টাকা তোমাকে পে করতে হবে। আর এটা আপনার যদি আপনার ইন্স্যুরেন্স থাকে, প্রাইভেট বলেন অথবা মেডিকেড থাকে, ইউ আর নট কোয়ালিফাইড। আপনি এটা নিয়ে কোনো লাভ হবে না আপনাকে। অর্থাৎ আপনি মনে করতেছেন আপনার মেডিকেয়ার আছে, আপনি $500 পে করতেছেন, কিন্তু যখন আপনি ওই কুপনটা নিয়ে দেখলেন $200, আপনি যখন ফার্মেসিতে যাবেন, ফার্মেসি আপনার নামে ওইটা ফিল করতে পারবেন। এখন আপনার তো একটা ইন্স্যুরেন্স ওইটা শো আপ করবে ফার্মেসিতে। আর ফার্মেসি এটা অন্যভাবে করলে আলটিমেটলি ফার্মেসিতে জেলে যাবে। এটা কিছুতেই চেঞ্জ করার অপশন নাই ফার্মেসির। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনাকে যদি জিজ্ঞেস করি যে সাখাওয়াত সাহেব আজকে দেখলাম যে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি মুখ খুলেছেন শেষ পর্যন্ত এবং সেখানে অনেক সুখ দুঃখের কথা বলেছেন। হোয়াট ইজ ইওর কমেন্ট? আমার কমেন্ট হচ্ছে যে সাখাওয়াত সাহেব আর এই বহু সাহেব আছেন, এক এক সময় এক এক কথা বলেন। ওনার তো গলা কেউ আগে চেপে ধরে নাই। মানে আজও একটা মানে জায়গায় আছি আমরা। মানে সাখাওয়াত সাহেব যে আর আগের সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি তাকে তো কেউ গলা চেপে ধরে নাই। এবং তিনি তখন বললেন না কেন? সবাই সুবিধাবাদী। আমাদের কি রেসপেক্টেড জায়গাগুলো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। মানে একজন মানুষ নাই, উনি তখন যদি সত্য কথা বলতো আমাদের অসুবিধা কি? এখন আপনি অনেক কিছু বলবেন যেগুলো ভেরিফাই করা যাবে না। এখন আপনি অনেক কিছু বলবেন যেগুলো মানে রাষ্ট্রীয় গোপনীয়তার অংশ, তখন আপনি স্ট্যান্ড নিলেন না কেন? তো এইটা হচ্ছে এই উনার যে কথাবার্তা শুনতেছি, উনি ছাড়া অনেকেই অনেক কথাবার্তা বলতেছেন। এইসব কথাবার্তার মানে কি? মানে আমাদের দেশের পরিস্থিতি
বা দেশ যেদিকে যাচ্ছে এই সময় মানুষের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করা, মানুষের মধ্যে নানান তার চিন্তায় নানান মানে ভেজাল সৃষ্টি করা। তো উনি যদি এত সহি লোক হইলো, তো উনি আগে কথা বললো না কেন? আগে কথা বলে এখন উনি এক একজন সম্পর্কে এক কথা বলে। সো দিস ইজ মাই কমেন্ট যে এই থ্যাংক ইউ সো মাচ। মানুষগুলোকে নানা পরীক্ষার মধ্য দিয়ে আমরা রেসপেক্টের জায়গায় দেই, আবার দ্রুত এই সমস্ত রেসপেক্ট গুলো চলে যায়। এবং উনি সত্য কি মিথ্যা বলতেছেন এটা গোবিন্দ জানে। থ্যাংক ইউ হাসান ভাই, আপনি কি মনে করেন যে ওভারঅল যদি জিজ্ঞেস করি যে কয়েকদিনের যে কিছু পরিবর্তন, কিছু বক্তব্য কেমন লাগে আপনার কাছে? না, আমি ফৌজিয়ার সঙ্গে একমত। একটু সময় দিই এদেরকে, আমরা মাত্র এরা আসছে। Right. তবে লক্ষণগুলি ভালো না, এটা বলতে পারি আমরা। দুটো লক্ষণ খুব স্পষ্ট। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণটা, এটা খুব অপ্রত্যাশিত ছিল। যে একটা সেক্টরে ভালো করছিলাম আমরা, সেটা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মানে আমাদের আমেরিকার ফেডারেল রিজার্ভ বোর্ড। সেখানে একজন অযোগ্য, কম শিক্ষিত, যিনি অর্থনীতি কখনো কাজ করেননি, একজন ব্যবসায়ী যার নামে 80 কোটি টাকার 90 কোটি টাকার ডিফল্ট আছে, তিনি কেন এই ব্যাংকের দায়িত্ব নেবেন? খলিলুর রহমানের দায়িত্ব নিয়েও আমার সন্দেহ আছে, আমার প্রশ্ন আছে। ক্লিয়ারলি এখন খলিলুর রহমানকে আবার জেনারেল অ্যাসেম্বলির সভাপতি করবার জন্য প্রস্তাব করা হয়েছে আগামী জাতিসংঘ অধিবেশনে। গুড, আমাদের কিন্তু ক্লিয়ারলি এই সিদ্ধান্তগুলি বাইরে থেকে আসছে, বিএনপির ভেতর থেকে আসেন। বিএনপি তো এর অপোজ করেছে। তার মানে কি দাঁড়ালো? যে আমাদের মাথায় কিছু কর্তা বসে আছে, তারাই ঠিক করছে কোনটা ঠিক কোনটা বেঠিক, এই ভয়টা আমি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কাজী ফজিয়া জি, কমেন্ট? আমি হাসান ভাইয়ের সাথে একমত। একটা কথা মনে রাখতে হবে, আমরা একটা ইন্ডিয়ান হেজেমনিকের বিরুদ্ধে লড়াই করছিলাম, লড়াই করে আমরা একটা অবস্থানে গেছিলাম। তারপরে যেটা শুরু হয়েছে সেটা হলো, আমরা কি ইন্ডিয়ান হেজেমনিক পাওয়ারের মধ্যে থাকবো, নাকি আমাদেরকে আমেরিকা কন্ট্রোল করবে, না আমাদেরকে চীন কন্ট্রোল করবে? এই যে কন্ট্রোলের যেই একটা টানা হেঁচড়া, সেইখানে কিন্তু আবার আমরা আলটিমেটাম আরেকটা ভার্সনের ইন্ডিয়ান হেজেমনিক পাওয়ার আন্ডারেই চলে গেছি। ডিসিশন তারেক জিয়া নেয় না, ডিসিশন অন্য কেউ নেয়। এখানে অনেক নিয়োগ আছে, যেই নিয়োগগুলো বিতর্কিত, এবং সেই বিতর্কিত ব্যক্তিরাই এইসব করতেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জরুরি যদি হয়, গভর্নর যাওয়ার পরে আরেকজন গভর্নরকে নিয়োগ দেওয়ার, ঠিক আছে, সেটা একটা ভালো হইতে পারতো। একজন ঋণ খেলাপি কি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হইতে পারে, রাইট? আরো অনেক নিয়োগ আছে, আরো অনেক বিতর্কিত বিষয় আছে। এগুলো যারা করতেছে বা যারা করাইতেছে তারা অনেক পাওয়ারফুল আমাদের প্রধানমন্ত্রীর চেয়ে। সুতরাং আমাদেরকে, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক জিয়াকে একটুখানি সময় দিতে হবে সবকিছু ঠিক করার। সেও কিন্তু আফটার 18 বছর এই দেশটাতে বা 17 বছর পরে দেশটাতে ঢুকছে, বা পলিটিক্সের জগতে পূর্ণরূপে পা রাখছে, সবকিছু বুঝতে, কন্ট্রোল করতে তারও একটা সময় লাগবে। আমি হাসান ভাইয়ের সাথে 100% একমত। এগুলো সে ডিসিশন নেয় না, এই ডিসিশন অন্য কোথাও থেকে হয়, এবং এই ডিসিশনের কারণে এত বিতর্ক। আমরা একটু টাইম দিয়ে দেখি সে পারে কিনা সবকিছু ম্যানেজ করতে। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশ কখনোই হেজামনিক পাওয়ার মুক্ত হইতে পারবে না, সেই ক্ষমতা আমাদের নাই। আমরা কোনো না কোনোভাবে কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হব, এইটাই আমাদের। এই যে খলিলুর রহমান এটা কি আমাদের নিয়তি নাকি আপনার? এটা আমাদের নীতি, কারণ আমরা ছোট রাষ্ট্র। আপনি দেখেন খলিলুর রহমান সাহেব এয়ারপোর্টে চলে গেছে, ওই লোকটারে টানমাই রাইনা বসাই দিল, এখন জাতিসংঘের জন্য তাকে কথা বলা হচ্ছে। এগুলো কি বোঝা যায় না যে এগুলা আসলে কোত্থেকে হচ্ছে, কি করা যাবে? ডক্টর ইউনূস সাহেব একটা মিড টার্ম গভর্নমেন্ট ছিলেন, এবং উনি অনেক দক্ষযোগ্য ব্যক্তি বলে এটাকে একটা অবস্থা কোনো রকম পার করে সম্মানজনক বিদায় নিচ্ছে। কিন্তু নির্বাচিত সরকারের দায় অনেক বেশি। এখন দেখতে হবে যে আমাদের প্রধানমন্ত্রী কতটা সাকসেস হয়। আই উইশ ফর হিম লাইক এ অলওয়েজ বেস্ট। আমরা চাই সে জয়ী হোক, আমরা চাই সে সাকসেসফুল হোক, তাইলে আমাদের জন্য সাকসেস। কারণ এত অস্থিতিশীল আর পরে স্থিতিশীল রাষ্ট্র নাগরিক ডিজার্ভ করে। থ্যাংক ইউ। আচ্ছা আব্বা, এনি কমেন্ট খুব সংক্ষেপে যদি বলেন? আমরা দেখতেছি বাংলাদেশে এখন আমাদের ওয়েট করতে হবে। আমাদের পার্শ্ববর্তী প্রাইম মিনিস্টার যে ওমরা করিয়া গেছেন দেশে, ওনার পার্লামেন্টে সবাই ওয়াক আউট করছে। উনি ওখান থেকে ওমরা করার পরে কি ডিসিশন, কি বার্তা নিয়ে যাচ্ছেন, নিয়ে আশেপাশে কিভাবে কন্ট্রোল করবে এআই দিয়ে, সেটাই আমাদের দেখতে হবে। সেই জন্য উনি গেছেন এআইটা নেওয়ার জন্য। উনি কি আপনি কি ইসরায়েলের কথা বলছেন? উনি প্যাট্রিয়ট মিসাইল পান নাই, কিন্তু এআই পাইছে অনেক। এআই দিয়েই উনি আশেপাশের সব দেশগুলোকে উনি কন্ট্রোল করতে চাচ্ছেন। আমার কাছে ওইটাই মনে হচ্ছে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শাহাব ভাই, এন্ড থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, এবং থ্যাংক ইউ কাজী ফৌজি। আপনাদের সকলের প্রতি আন্তরিকতা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।